এই সময়ে এসে মাসুদউদ্দিন চৌধুরী কেন গ্রেপ্তার হলো? মানে প্রিয় ছাত্র নেতাদেরকে যেভাবে অত্যাচার করেছিল, সব ছাত্র নেতাদেরকে কিভাবে অত্যাচার করেছিল। যে কারণে গ্রেপ্তার হচ্ছেন এটি হচ্ছে 111, কিন্তু থিওরিটিক্যালি বা খাতা কলমে দেখানো হচ্ছে আদম পাচার। মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী যেই দলটি ছিল তারা এখন সংসদে বিরোধী দল, এবং জামাতের ভোট ছিল 8 থেকে 10+। এই ভোটটা কি সাধারণ মানুষের না আওয়ামী লীগের? কখনো এক সময় এই বিচার প্রক্রিয়ায় অস্বচ্ছ, ফলে শেখ হাসিনার নামেও আবার সংসদে শোক প্রস্তাব উঠবে। এরকমই কি একটা নজির? এটা একদম দেখেন ভেরি রিসেন্ট, দগদগে মানে ঘায়ের মতো মানুষের মনে এখনো গ্রাস করছে। মানুষ এখনো অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত এবং আহত পঙ্গু মানুষ এখনো তাদের আহাজারিতে ভরপুর। এই 7ই মার্চের ভাষণ বাজানোর সাথে সন্ত্রাস বিরোধী মানে আইনের যে অপরাধ, তার সম্পৃক্ততা কি? যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না, তো এটা আসলে 7ই অপরাধ। মার্চের ভাষণ বাজানো কেন আইনগতভাবে অপরাধ হবে? সেটি কি আসলে আওয়ামী লীগের সম্পত্তি? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, সেটি কি বিএনপির সম্পত্তি? কার্যক্রমকে যদি কেউ চালু করতে চায়, সেটা 7ই মার্চের ভাষণের মাধ্যমে হোক আর 32 নম্বর ধানমন্ডিতে ফুল দেওয়ার মাধ্যমে হোক। তারা যদি আওয়ামী লীগের কোনো দলীয় জায়গায় না থাকে বা ছাত্রলীগে না থাকে, তাদেরকেও পানিশ করা হবে। 71 যেমন একটা পথ পরিবর্তন, 24-এর 5ই আগস্টও কিন্তু এরকম একটা পথ, যদিও আমি সিমিলারিটি করছি না, কিন্তু ওইরকমই অনেকটা। তো আসলে 71 তো যদি ডেমোক্রেসি বললে দুটোই করতে দেওয়া উচিত। যেমনটি স্বাধীনতা বিরোধীরা এখন সংসদে যাচ্ছে, এটা ডেমোক্রেসি, কারণ মানুষ তাদের ভোট দিয়েছে। তেমনি মানুষ যদি বলে যে আমরা ফুল দিতে চাই, মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন, এখন আপনাদের যারা বিরোধী পক্ষ, এখন কি তাদের পালা? মানে বিরুদ্ধে যে 17 বছরের মামলা, সব মামলা কিন্তু এখন উঠে যায়নি, আমার বিরুদ্ধে এখনো মামলা আছে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, অ্যাকাউন্টেবল টু দ্য পিপল তো আমি, সুতরাং আমি আমার দক্ষ লোকটিকে নিয়োগ দিব। ডক্টর খলিলুরের সাথে অ্যালাইনমেন্টটা হলো কখন? আচ্ছা, সড়ক পরিবহন মন্ত্রী বলছেন কোথায় তেল নাই আমাকে জানান, আমি তেল দেবো। আমি যে হেকমতে চীন, হুজ্জুতে বাঙালি, মানে চীনারা হেকমত জ্ঞান দিয়ে কাজ করে, আর বাঙালি বাঙালি হলো হুজ্জু। দল নিরপেক্ষ, যোগ্য ও দক্ষ লোকদের জায়গা কোথায়? অন্যদিকে তেল নিয়ে সরকারের তেলেস্মাতি কথামালায় আস্থা হারাচ্ছে মানুষ। সামনে কি করবে সরকার? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল এমপি। জনাব আজিজুল বারী হেলাল এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। আসলে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান যেই তেলের সংকট চলছে, সরকার বলছে সংকট নাই, কিন্তু মানুষ পাচ্ছে না তেল, সেটি নিয়ে কথা বলবো একটু। সম্প্রতি গ্রেপ্তার, জামিন এবং আইনের শাসন প্রসঙ্গটি একটু কথা বলতে চাইবো। সরকারের কয়েকটি আলোচিত সমালোচিত সিদ্ধান্ত ইত্যাদি নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবো। কিন্তু শুরুটা করি, আমরা কথা বলছি স্বাধীনতা দিবসে, স্বাধীনতার মাস চলছে। ফলে সেটা থেকে শুরু করতে চাই যে এই মাসেই সংসদের প্রথম অধিবেশন হলো, এবং সংসদে বিরোধী দল এখন মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী যেই দলটি ছিল তারা এখন সংসদে বিরোধী দল, এবং প্রথম দিনেই যে শোক প্রস্তাব উত্থাপিত হলো, সেখানে 71-এর মানবতা বিরোধী অপরাধীদের নামে শোক প্রস্তাব উত্থাপন করলো শুধু বিরোধী দলই না, সরকারি দলের বা জাতীয় সংসদের চিফ হুইপ তিনিও উত্থাপন করলেন। আসলে বিষয়টা কেমন নজির স্থাপন হলো? দেখুন, প্রথমে আপনাকে আমি বলতে চাই, আজকে 25শে মার্চ, সেই কালো রাত্রের ভয়ালো দিন। সেই স্মৃতি বিজড়িত দগদগে ঘায়ের মতো আমাদের বাংলাদেশি মানুষের মনে এটা বিরাজ করছে। আজকে সেই ভয়ালো রাত। এই রাতেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে আই ডু রিভোল্ট, আমি বিদ্রোহ করলাম। আমি আমার কথা শুরু করতে চাই যে বাংলাদেশে এতদিন, গত 17 বছর ধরে যে মাফিয়া শাসন চলেছিল, যে সেই শাসনকে কিছু ছিটেফোঁটা এখনো উত্তরাধিকার সূত্রে আমরা বয়ে চলেছি, সেইটার বিরুদ্ধেও আমাদের একটা রিভোল্ট, একটা বিদ্রোহ। এখন আপনার আপনার প্রশ্নে আসি। আপনি বলছেন যে শোক প্রস্তাব নিয়ে, দেখুন, যে মানবতা বিরোধী বা যুদ্ধ অপরাধী, এটা ছিল মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের বিচার বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যেটা চাইনি। কিন্তু এই বিচারটা নিয়ে যখন আপনার রাজনীতিকীকরণ হয়েছিল, কোনো একটি রাজনৈতিক দল এটা পকেটস্থ করে তাদের মন মাফিক ইচ্ছা মতো, এবং বিচার এবং আইনের সমস্ত সংস্কৃতিকে ভঙ্গ করে আহ, এই ব্যবস্থা চালু করেছিল, তখন অনেকেই প্রতিবাদ করেছিল যে বিচারটা সঠিকভাবে হোক এবং একটা জনমত গঠন করে, বিশেষ করে সমস্ত দলের অংশগ্রহণে এই ধরনের বিচার প্রক্রিয়া করলে সেটা ভালো হতো।
আমরা সেই সময় সেটা প্রতিবাদ করেছিলাম যে সমস্ত দলের অংশগ্রহণে এই বিচারটা যেন হয় এবং এই বিচারের নামে যেন কোনো প্রহসন না হয়। এই বিচারকালীন সময় আমরা স্কাইপ বিতর্ক আরো অনেক কিছু দেখেছি। আহ, এখন এই বিচারটাকে যেহেতু আমরা ওই সময় আপনার প্রক্রিয়াটাকে বিচারকে আমরা বিচার করতে হবে, এটা আমাদের ঠিক, বিচার প্রক্রিয়াকে আমরা প্রশ্ন প্রশ্ন করেছিলাম। এখন সেই জন্য এখন দেখেন যে এই কতগুলো নাম প্রস্তাব করা হয়েছে যে শোক প্রস্তাবে, কিন্তু প্রক্রিয়াকে এটা এখনো প্রশ্নবিদ্ধ গৃহীত করেছিলেন, হয়নি। কিন্তু ধরেন যারা আসামির মানে কাঠগড়ায় ছিলেন বা যাদের দণ্ডপ্রাপ্ত হয়ে যাদের নামে শোক প্রস্তাব আনা হচ্ছে, তাদের ব্যাপারে মানে আপনাদের যেই দলের স্রষ্টা আর কি, দল যিনি তৈরি করলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন বা আপনাদের দলে অনেক মুক্তিযোদ্ধা আছেন, তারা জানেন, একদম চাক্ষুষ তারা সাক্ষী, আপনারাও জানেন নিশ্চয়ই, আমরাও জানি, কিন্তু তারা আর কি প্রত্যক্ষভাবে তারা সাক্ষী দেখেছেন, শুনেছেন। অতএব এখান থেকে এই প্রশ্নটা করা যে যাদের বিচার প্রক্রিয়ার আওতায় আনা হলো তাদের ব্যাপারেও কি আপনাদের এই বিষয়টা ছিল যে আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে যাদেরকে আনা হচ্ছে বা যাদের বিচার করা হচ্ছে তারা আসলে কোনোভাবেই এর সাথে সংশ্লিষ্ট ছিলেন না? না, কোনোভাবে সংশ্লিষ্ট না, এটা আমরা কখনোই বলিনি। পিপলস পারসেপশন একটা বড় ফ্যাক্টর। পিপলস পারসেপশনে এভরিথিং রাইট, আপনি যেগুলো বলছেন যে এগুলো সব ঠিক, কিন্তু যেহেতু বিচার প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, সেই জন্য সেই প্রক্রিয়াটা যেহেতু আপনার অস্বচ্ছ ছিল, তাই হয়তোবা আপনি যখনই আবার এই বিচারগুলোকে আপনার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে, মানে ঐক্যবদ্ধ বলতে বলতে পিপলসের যে জনমত, পাবলিক ওপিনিয়নটাকে যদি একত্র করতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাহলে এই প্রশ্নগুলো এখন তোলা যেত না। সেজন্য বলছি, দেখেন এই এই যে যারা রাজাকার, যারা স্বাধীনতা বিরুদ্ধে, তাদের নিয়ে সবাই কিন্তু রাজনীতি করেছে, তাদেরকে সবাই কিন্তু একদম। অনেক সময় কোলে তুলে নিয়েছে, অনেক সময় দূরে ঠেলে দিয়েছে রাজনৈতিক স্বার্থে। আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি মুক্তিযুদ্ধের, আপনি যেটা বললেন যে ঘোষক তারই দল, সুতরাং আমরাও সেভাবে মনে করি যে এই রাজাকারদের বিচার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটা বিচারটা হলে সবচেয়ে ভালো হতো। এখন যেমন ধরেন শেখ হাসিনার বিচার হয়েছেও, সেই বিচার নিয়েও আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রশ্ন উঠেছে যে সেখানে বিচারের সঠিক মানদণ্ড সেটি মেনে চলা হচ্ছে না। সেখানেও অনেক মানে আদালত অঙ্গনের ভেতর থেকেই আইনজীবীর সাথে বিচারকের কথোপকথন সেটিও মানে অফেয়ার হয়ে যাওয়ার কথা, যেখান থেকে সেটুকু অংশ ফাঁস হয়ে যাওয়ার পরে সেটুকু বিতর্কের জায়গা তৈরি করছে। একদম প্রসিকিউটরদের মোটা অঙ্কের টাকার দুর্নীতি নিয়ে জামিন দেওয়া, বিচারের বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর জায়গাগুলো উঠে আসছে। বিচারক বা প্রসিকিউশন টিমের এক বিচারক মানে দুঃখিত এক প্রসিকিউটর আর এক প্রসিকিউটরের নামে নানান রকম অভিযোগ তুলছে, এমনকি বিচারকদের যে যোগ্যতা তাদের সেটি নিয়েও অনেক প্রশ্ন আছে। ফলে কখনো এক সময় এই বিচার প্রক্রিয়ায় অস্বচ্ছ, ফলে শেখ হাসিনার নামেও আবার সংসদে শোক প্রস্তাব উঠবে। এরকমই কি একটা নজির সৃষ্টি হলো? এরকম নজির সৃষ্টি হলো না। যদি আপনি মনে করেন যে কেউ যদি কোনো মনে করে যে এই বিচারটা অস্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার ছিল তারাই বিচারটা শুরু করেছে। আমাদের টার্মে আমরা পাবলিক প্রসিকিউটরকে বদল করেছি। আর আপনি দেখেছেন যে আপনার এতগুলো প্রশ্নের জন্য হোক আর যে কারণেই হোক, বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ করবার জন্য কিন্তু আমরা প্রসিকিউটরও বদল করেছি। সুতরাং আপনাকে আরো অপেক্ষা করতে হবে যে বিচারটা শেষ পর্যন্ত ন্যায্যভাবে হচ্ছে কি না। যদি এটা দিয়ে কোনো প্রশ্ন ওঠে তাহলে ভবিষ্যতে তো এরকম হতেই পারে, এটা তো আপনি এখন থেকেই কনফার্মলি বলে দিতে পারবেন না যে এই বিচার নিয়ে প্রশ্ন উঠবে না। এখন দেশের ভিতরে কিন্তু এখন এই ধরনের কোনো প্রশ্ন ওঠেনি। যখন উঠবে তখন অবশ্যই এইসব প্রশ্নের উত্তর এই আমরা যারা বিচার, ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান সরকার যে বিচার প্রক্রিয়া করছে, সে উত্তরগুলো তাকেও দিতে হবে। জি। মানে উত্তরগুলো হয়তো তাকে দিতে হবে, কিন্তু বিচার প্রক্রিয়া তো শেষ হয়ে যাবে বা তিনি হয় কনভিক্টেড হবেন বা মুক্ত হবেন। মানে নজিরটা কেমন সৃষ্টি হয়ে যাবে সংসদে শোক প্রস্তাবের মাধ্যমে, সেটি আসলে প্রশ্ন করছিলাম। একটু এই প্রশ্নটাও করি যে মার্চের একটি গুরুত্বপূর্ণ, মানে ৭১-এর মার্চের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, সেটি বাজানোকে কেন্দ্র করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি ইমি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ওই সময় মারধর করে টেনে হিচড়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। সে তখন ডাকসুর একজন নেতা মোসাদ্দেক তিনি ছিলেন সেটি মোটামুটি নেতৃত্বে, নিয়ে গেলেন এবং তাদেরকে মানে যাদেরকে নিয়ে যাওয়া হলো ইমি সহ দুজনকে, তাদেরকে ছাত্রলীগের দুজন ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হলো।
যারা মারধর করলেন বা টেনে হিঁচড়ে নিয়ে গেলেন তাদেরকে আবার কিছুই বলা হলো না। মানে এইখানে তখন এই প্রশ্নটা উঠলো যে ৭ই মার্চের ভাষণ বাজানোর সাথে সন্ত্রাস বিরোধী মানে আইনের যে অপরাধ তার সম্পৃক্ততা কি, কিভাবে সেই আইনে তাদেরকে গ্রেপ্তার করে হলো, আর যারা মারধর করলো তারা কেন ছাড়া পেয়ে গেল? দেখুন, আমি প্রথমে যে প্রশ্নের যে উত্তরটা দিব সেটা হলো যে আওয়ামী লীগের কার্যক্রম আপনার নিষিদ্ধ করা হয়েছে লাস্ট ভার্ডিক্ট, দ্য পিপলস অফেন্স যারা করেছে, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে গত 17 বছর, সেখানে আওয়ামী লীগ দল হিসেবে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আপনার সেই আসামি করা হয় হুম। এবং বলা হয় যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না। এটা হলো গভর্নমেন্টের একটা আইন বা নির্দেশ। হুম। আপনি নির্বাহী সুতরাং আদেশ। নির্বাহী একটা আদেশে তার কার্যক্রম বন্ধ করেছে। সুতরাং ৭ই মার্চের ভাষণ বাজানো এবং ওই দিনে রাজনীতির আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগ বা বিভিন্ন দলের তাদের সমর্থিত ছাত্রলীগ যে রাজনীতি যে কাজগুলো করে, এটা কিন্তু আইনগতভাবে অপরাধ। সেই অপরাধে তাদেরকে মামলা দিয়েছে পুলিশ, এবং আপনি বলতে পারেন কেন সন্ত্রাস সাতই অপরাধ। মার্চের ভাষণ বাজানো কেন আইনগতভাবে অপরাধ হবে? সেটি কি আসলে আওয়ামী লীগের সম্পত্তি? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, সেটি কি বিএনপির সম্পত্তি? মানে যদি কেউ জিয়াউর রহমানের ঘোষণা বলতে চায় সেটা কি বিএনপির হয়ে আমি যাবে? একটা বলি, আওয়ামী লীগের রাজনীতি আর ৭ই মার্চের ভাষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি বলেন যে না, ৭ই মার্চকে আপনি আলাদা করে দেখছেন, সেটা আপনার একটা ভিউজ। কিন্তু আহ, আপনার বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এই যে আওয়ামী লীগের যে সমস্ত ন্যারেটিভ বা আইকন যাই বলেন আপনি হুম। কেন, এগুলো সবই কিন্তু আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। সুতরাং আওয়ামী লীগ যেহেতু আপনার রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, সেই আইনে তাদেরকে আপনার সন্ত্রাস দমন আইনে আপনার গ্রেফতার করা হয়েছে। এখন বলছেন যে তাদেরকে আবার পাবলিক বা অন্য কোনো দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে মারধর করেছে। এখন তাদেরকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে তাদেরকে দমন করার দায়িত্ব পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী। পাবলিক যখন এখানে ইন্টারফেয়ার করতো তাকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত। কে কে এই কাজগুলো করলো, তাই না? আর আমাদের দেশের সংস্কৃতিটা এমন হয়েছে যে আহ, সরকার যে যে কাজটা পালন করবে, আগেই বিভিন্ন দলের নেতাকর্মীরা উচ্ছ্বাসী হয়ে এই কাজটা করতে চায়। এইগুলো আর কি আপনাকে বন্ধ করতে হবে। জি। যেই কাজটা ল এনফোর্সিং এজেন্সিস, তাকে সেই কাজটা করতে দিতে হবে। সুতরাং ৭ই মার্চের ভাষণ এবং আওয়ামী লীগের রাজনীতি যেহেতু আমি বললাম যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আইকনে পরিণত হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন ন্যারেটিভস। আপনি এটার মধ্যে 32 নম্বর ধানমন্ডি আনতে পারেন, হুম। তারপরে ৭ই মার্চের ভাষণ আনতে পারেন, আরো অনেক কিছু আছে যে এখন ধরেন পদ্মা সেতু আওয়ামী লীগ এককভাবে কৃতিত্ব দাবি করে, সেটি তারা তাদের উন্নয়নের রোল মডেল হিসেবে ওইটাকে একদম ভাবে দেখায়। এখন কি পদ্মা সেতু 2 দিন পরে গিয়ে ভেঙে ফেলবে মানুষ? মানে না যেহেতু না, তারা তাদের দখল করে নেওয়া একটা সম্পত্তির মতো অবস্থা, ন্যারেটিভ। এটা ওই সময় যে ন্যারেটিভটা ছিল যে পদ্মা সেতু আওয়ামী লীগ করেছে, আপনি কি বিশ্বাস করেন এটা আওয়ামী লীগ করেছে? না, এটা জনগণের টাকায় করা হয়েছে। চীনের একটা ব্যাংক হুম। লোন দিয়েছে। সেই অবশ্যই লোনটা জনগণের টাকায়। সেই লোনটা কিন্তু জনগণ, এই যে আমরা যে সেতু পারাপারের সময় যে টাকাটা দেই হুম। এবং আমাদের ট্যাক্সের টাকা, সুতরাং আওয়ামী লীগ আমলে হয়েছে। দ্যাট ডাজ নট মিন আওয়ামী লীগ সরকার নিজস্ব অর্থায়ন থেকে এই টাকাটা করেছে। এটা জনগণের অর্থায়ন থেকে একটা কিন্তু আপনি দেয়া হয়েছে। বলছিলেন না ন্যারেটিভের কথা, তো ন্যারেটিভ তো আওয়ামী লীগ এভাবে বলেছে। মানে আওয়ামী লীগ বললেই কি আসলে সেটি আওয়ামী লীগের সম্পত্তি হয়ে যাচ্ছে কিনা? 7ই মার্চ আওয়ামী লীগের এটা ন্যারেটিভ, তার মানে কি এটা আওয়ামী লীগের সম্পত্তি? 7ই মার্চ কি আমাদের ইতিহাসের অংশ নয়? ৭ই মার্চের ইতিহাসের অংশ, এটা তো আমি বলছি না। 7ই মার্চে তাহলে 7ই মার্চের ভাষণ বাজালে কেন সেটি অপরাধ হবে? যদি এখন পর্যবেক্ষণ করেন, তো বলেন, তাহলে কিন্তু আপনি আরেকটি আলোচনায় চলে যাবেন। সেজন্য আপনাকে অনেক সময় দিতে হবে। কারণ 7ই মার্চে কি আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? না। এই নিয়ে অনেক বক্তব্য আছে। যেবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, দ্যাট মিন সংগ্রাম হবে। হুম। দ্যাট ডাজ নট মিন সংগ্রাম উই আর স্টার্টিং দ্য হুম। স্ট্রাগল, তা বলছে না। কিন্তু আরো অনেক কথা আছে সেখানে, যেমন আপনার বক্তব্য কিভাবে শেষ করা হয়েছিল, এইসব অনেক প্রশ্ন আছে। আমি ইতিহাসের এই সমস্ত প্রশ্ন এখন আর সামনে তুলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি ৭ই মার্চের এই ভাষণটা নিয়ে আওয়ামী লীগ এমন অবস্থা করেছে, এটা আর জাতীয় সম্পত্তি থাকেনি, জাতীয় সম্পদও থাকেনি। এটা আওয়ামী লীগের একটা সম্পত্তিতে পরিণত হয়েছে। এটা যদি জাতীয় সম্পদে পরিণত হতো, করতে পারতো আওয়ামী লীগ,
দ্যাট ওয়াজ দ্য গুড। বাট এটা করতে পারিনি বিধায় আজকে এগুলো আওয়ামী লীগের একটা আইকন বা ন্যারেটিভ যেভাবেই এই বলেন। জন্য ৭ই সুতরাং মার্চের আওয়ামী ভাষণ লীগের বাজালে ৭ই মার্চের ভাষণ বাজালে তাকে গ্রেপ্তার করা জায়েজ, মানে যায়। জায়েজ মানে আমি বলছি যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তা আপনার রাজনৈতিক কার্যক্রমের মধ্যে তো এটা পড়ছে। রাজনৈতিক কার্য কিন্তু আপনি আমার ইমি সাথে যুক্তি ইমি তো অনেক ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ না, মানে সে ডাকসুর সাবেক একটা হলের ভিপি ছিল। তাকে কেন গ্রেপ্তার করা হলো মারধর করে? আচ্ছা, ছাত্রলীগ না হয় বুঝলাম নিষিদ্ধ সংগঠনের সদস্য, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ইমিকে কেন গ্রেপ্তার করা হলো? এখন ইমি হয়তো বা ছাত্রলীগের ছিল, এখন তিনি হয়তো নিজে না, তিনি খোলস। ছাত্রলীগের না, তিনি ছাত্রলীগের আপনি না। দেখেন, আপনি দেখেন যে ডাকসু নির্বাচনে আপনি দেখেছেন যে হুম। আহ, ছাত্রলীগের ভিতর গুপ্ত, ছাত্র শিবিরের মধ্যে গুপ্ত হয়ে থাকা ছাত্রলীগ, ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থাকা ছাত্র শিবির, এই ঘটনাগুলো তো আমরা সবাই জানি। এখন ইমি হোক আর ছাত্রলীগ এর হোক আর না হোক, ৭ই মার্চের ভাষণ যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়েছে, এটা আর জাতীয় সম্পদে নেই, তাই ইমিকে গ্রেফতার বা ইমির প্রতি এই আইন জারি করা হয়েছে। এটি আইনের শাসনের বাস্তবায়ন হয়েছে বলেই আপনার মত? আমি আইনের শাসনের বাস্তবায়নের কথা বলছি না, যেহেতু সরকার একটা আইন করেছে যে আওয়ামী লীগের রাজনীতি লাস্ট ভার্ডিক্ট না আসা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং সেই কার্যক্রমকে যদি কেউ চালু করতে চায়, সেটা ৭ই মার্চের ভাষণের মাধ্যমে হোক আর ৩২ নম্বর ধানমন্ডিতে ফুল দেওয়ার মাধ্যমে হোক, আওয়ামী লীগের এই সমস্ত আইকনকে যেহেতু জনগণ প্রত্যাখ্যান করেছে, এই দোষটা কিন্তু আপনি আওয়ামী লীগকেই দিবেন। আওয়ামী তা লীগ যদি দিলাম, এগুলো তা সেটি আওয়ামী লীগের দোষ, কিন্তু জনগণের মধ্য থেকে কেউ যদি মনে করে যে তারা এগুলো পালন করতে চায়, তো তারা কি, তারা যদি আওয়ামী লীগের কোনো দলীয় জায়গায় না থাকে বা কেউ ছাত্রলীগে না কি থাকে, করে, তাদেরকেও পানিশ করা হবে? এখন যদি কেউ মনে করে যে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের বা যারা আপনার রাজাকার আলবদর ছিল, তারা তো আজকে বাংলাদেশের রাজনীতি করছে, করছে না? করছে। তারা যদি কেউ মনে করে যে ৭১ সাল ভুল ছিল, অতএব ৭১ সালে আমরা একটা শোক দিব, এটা কি জনগণ মেনে নিবে? তার এই রাইট কি আছে, এই ফ্রিডম কি তার আছে? আপনি বলেন, সেই ফ্রিডম তো তার নেই। হুম। তাই না? ৭১কে তো আমরা সবাই আমাদের জাতির একটা জন্ম, বার্থ অফ এ নিউ নেশনস বলতে পারেন। ঠিক একইভাবে ৫ই আগস্ট থেকেও কিন্তু আপনি একটা বার্থ অফ এ ডেমোক্রেসি, টু রিস্টাবলিশ ডেমোক্রেসি, এইভাবে যদি বিচার করেন, তাহলে কিন্তু আপনি এই ২৪-এর গণ অভ্যুত্থানকে আপনি ৭১-এর সাথে আমি তুলনা করছি না, কিন্তু একটা ব্যাপক পরিবর্তন তো হয়েছে। একটা মাফিয়াতন্ত্র থেকে আমরা একটা গণতন্ত্রের দিকে যাত্রা করছি। এখন সেই মাফিয়াতন্ত্রে কেউ যদি বলে যে আমাদের এই এই ন্যারেটিভ গুলো আমরা বাংলাদেশে জনগণ বাঁচাতে পারে, জনগণ করতে পারে, তাহলে তো ভুল হবে। তাই তো আসলে ৭১ তো যদি কেউ ডেমোক্রেসি বললে দুটোই করতে দেওয়া উচিত। যেমনটি স্বাধীনতা বিরোধীরা এখন সংসদে যাচ্ছে, এটা ডেমোক্রেসি, কারণ মানুষ তাদের ভোট দিয়েছে। তেমনি মানুষ যদি বলে যে আমরা ফুল দিতে চাই। আমাদের ঐতিহাসিক ভাবে আমাদের এই জিনিসটা আমাদের ঐতিহাসিক ভাবে কতগুলো ভুল আছে, এই ভুল থেকে আমাদের কেউ এড়াতে পারবে না। সুতরাং আপনি ৭১-এর যুদ্ধাপরাধীরা যে ডেমোক্রেসির মানে গুণে তারা যে রাজনীতি করছে, শুধু তাই না, এখানে আমাদের রাজনৈতিকভাবে অনেক সিদ্ধান্ত, রং সিদ্ধান্তের ফলে বা চিন্তা ভাবনার ফলে এই এই ৭১-এর পরাজিত শক্তির এখনো রাজনীতিতে সার্ভাইভ করছে। এইসব আলোচনা করতে গেলে আপনাকে আরো অনেক অনেক একাডেমিক আলোচনা এবং রাজনৈতিক আলোচনা অনেক বড় হয়ে যাবে ডিবেটটা। তার মানে ছোট করে যদি এক লাইনে উত্তর দেন, ৭১-এ পরাজিত শক্তিরা তার মানে এখন ভ্যালিড, মানে তারা রাজনীতি করতে পারবে, সেটি রাজনৈতিক ভুল বা যাই হোক না কেন তার কারণে, কিন্তু ২৪-এর পরাজিত শক্তিরা পারবে না। এটা একদম দেখেন ভেরি রিসেন্ট, দগদগে মানে ঘায়ের মতো মানুষের মনে এখনো গ্রাস করছে। মানুষ এখনো অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত এবং আহত পঙ্গু মানুষ এখনো তাদের আহাজারিতে ভরপুর। সুতরাং আপনি এত সহজে এই জিনিসটাকে ভুলাতে পারবেন না, আপনাকে আরো সময় নিতে হবে আরো মানুষকে নতুন বুঝাইতে। দগদগে ঘা হওয়া পর্যন্ত, মানে আরো একটা অন্য পক্ষের মানুষের দগদগে ঘা হবে, তারপর ভুল। না, না, আমি সেটা বলছি না, যে আপনি যে রাজনীতি যদি ভ্যালিড হতে চান, অর্থাৎ যে শক্তি পরাজিত হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানে, তাকে প্রমাণ করতে হবে যে তিনি এই সমস্ত জিনিসের জন্য তিনি দুঃখিত বা লজ্জিত, তখন জনগণের উপর এটা ছেড়ে দেওয়া যায়। ৭১-এ যেমন
আপনার জামাত ইসলাম অনেকবার ক্ষমা চেয়েছে, আবার অনেকবার ক্ষমা চায়নি, আবার কন্ডিশনও দিয়েছে ক্ষমা চাওয়ার কিন্তু এগুলো কিন্তু মানুষের মনে এখনো প্রশ্ন করে যে আপনি কি আসলে ক্ষমা চেয়েছেন, তিনি কি ক্ষমা চেয়েছেন। আমরা তো এখনো বলি সবাইকে ক্ষমা চেতে হবে, জাতির উপরে যারা অন্যায় করেছেন দেশের উপর তাদের সবাইকে ক্ষমা চেতে হবে, তখন জনগণ হয়তো আপনাকে অন্যভাবে নিবে। জি, কিন্তু ক্ষমা এই আসলে জামাত কেউই কেউই নিঃশর্ত ক্ষমা কাউকেই সেভাবে মানে স্পষ্ট হয় না মানুষের কাছে। আহ, ক্ষমা তো চাওয়া উচিত, হুম মানুষের উপর অন্যায় অত্যাচার করলে, হুম হুম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গেলে যখন তিনি পরাজিত হন, তখন তার তো রিপেন্টেশন থাকতে হয়, ক্ষমা চাইতে হয়, জি। তাই না? এখন আসলে অন্যায় অত্যাচারটা বন্ধ হবে কিনা? যেহেতু আপনারা একটা প্রত্যাশার জায়গায় গিয়ে এখন সরকার গঠন করেছেন, সেই জন্য এই প্রশ্নটা। যে ধরুন আপনারা অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন। আপনারই একটা অনুষ্ঠান শুনছিলাম, আপনি নিজেই ২০০টির বা তারও অধিক হয়তো মামলার আসামি হয়েছেন। মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। এখন আপনাদের যারা বিরোধী পক্ষ, এখন কি তাদের পালা? মানে যদি বলি তাদের অনেকেই আসলে এরকম ভুয়া মামলায়, তাদের নানান অপরাধ আছে বা থাকতেই পারে। কিন্তু হত্যা মামলা, গণহারে হত্যা মামলায়, হত্যা চেষ্টা মামলায় আছেন, বিনা বিচারে আছেন এবং জামিনও হচ্ছে না। আছেন সাংবাদিকরা যারা আওয়ামী লীগপন্থী, কেউ কেউ চাটুকার হিসেবেও আখ্যায়িত করেছেন বা তারাও এখন অনেকে জেলখানায় আছেন, জামিন হচ্ছে না। বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাদের জামিন হচ্ছে না। মানে এখন কি তাদের পালা? আপনাদের পালা শেষ হয়েছে, এখন তাদের? আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক প্রতিহিংসা, এইটা থেকে বিএনপি অন্তত নিজেকে মুক্ত দাবি করে। আপনি দেখেন যে একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানকে যদি আপনি বিপ্লবের সাথে তুলনা করেন, তাহলে দেখবেন যে বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী যে ব্যাকল্যাশ, যে বিশৃঙ্খলাগুলো হয়, আপনি বিভিন্ন রেভলিউশনে, বিশেষ করে ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, রাশিয়ার রেভলিউশন বলেন, সিরিয়ায় হলো, যে আপনার মিশরে হয়েছে, এইসব রেভলিউশনের পর যে ব্যাকল্যাশটা হয়, সেই ব্যাকল্যাশটা কিন্তু বাংলাদেশে অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। অভ্যুত্থানের সব শক্তি এই গণহারে কিন্তু, এই যে মানুষের উপর অত্যাচার নির্যাতন, এটা কিন্তু হয়নি আপনার। এরপর আসলে আপনি মামলার পরাজিতদের বিষয়ে, উপর নির্যাতন হয়েছে। যারা পরাজিত হয়েছে তাদের দলের সমর্থক নেতাকর্মীদের উপর নির্যাতন হয়েছে। আমি বলছি যতটা হওয়া আপনার ঐতিহাসিকভাবে যতটা হয়, যেমন 71 সালের মুক্তিযুদ্ধের পরে অনেক রাজাকারকে মেরে ফেলা হয়েছে, কিন্তু অনেক যতটা হওয়া উচিত তার থেকে কম হয়েছে। বাঙালি দিক দিয়ে একটা আপনার ধৈর্যের পরিচয় দেই। আমি বলছি অন্যান্য রেভুলেশন বা অভ্যুত্থানে যেটা হয়, ফ্রেঞ্চ বিপ্লবে দেখেছেন যে অভ্যুত্থানকে বিরোধীদেরকে গেলোটিনে আপনার জবাই করা হয়েছে, তাই না? আরো অনেক কিছু হয়েছে, কিন্তু বাংলাদেশ সেইখান থেকে অন্তত বেরিয়ে এসেছিল। যে কোনো অভ্যুত্থানে 90-তেও দেখেছেন, 24-এও দেখলেন, যে যতটা মানুষ ভাবনা করেছিল, যেমন শেখ হাসিনা বলেছিল যে 1 লক্ষ লোক মারা যাবে, আসলে কি সেটা হয়েছিল? না। কিন্তু তার মানে আমি বলছি না যে যে কিছুই হয় না, আমি বলছি মাত্রা অনেক কম ছিল, সহনীয় ছিল। এখন আপনি আসতে পারেন যে এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিতে পারেন, কারণ একটা বিপ্লবের পর পরাজিত শক্তির এইগুলোই হয়। কিন্তু এখন মামলার যেটা বলবেন, এই মামলাটা আপনি দেখেন যে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আপনার ফ্রিডমলি অনেকেই, তখন কিন্তু চেইন অফ কমান্ডটা ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে। তখন সরকারটাও ছিল মানে 8 তারিখে সরকার গঠন হলো। সরকার গঠন হওয়ার পরে যা কিছু হয়েছে, ফ্রিডমলি দেখলাম অনেকে অনেক মামলা করা শুরু করলো। এই মামলাগুলো পরে কিন্তু অনেক চেষ্টা তদবির করার পরে এই মামলার একটা সুরাহা করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ট্রাইব্যুনালে মামলা হবে। এখন আর কিন্তু ফ্রিডমলি কেউ মামলা দিতে পারছে না। আওয়ামী লীগ আমলে যেমন গণহারে মামলা দিত, পুলিশ বাদী হয়ে মামলা দিত, এখন দেখবেন পুলিশ বাদী হয়ে কিন্তু মামলা হচ্ছে না, পাবলিক বাদী হয়ে মামলা হচ্ছে। সেই মামলাগুলোকেও আপনার এখন পর্যবেক্ষণ করে, যেহেতু একটা স্থিতিশীল আসছে, সরকারের একটা স্থিতিশীলতা আসছে। আপনি আগস্টের বিপ্লবের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখন একটা স্থিতিশীল অবস্থায় কিন্তু এরকম কিন্তু ওই যে যত্রতত্র ভাবে না গবেষণা করে, না তদারকি করে, তদন্ত করে, এইগুলো কিন্তু বন্ধ হয়েছে। এবং পুলিশ, সবচেয়ে বড় যে পুলিশ বাদী হয়ে কিন্তু কোনো মামলা হচ্ছে না। আমাদের সময় যেটা হতো গত 17-17 আগস্ট, পুলিশই মামলা দেওয়া শুরু করতো, জি। ঘটনা ঘটেনি তারপরে যে কি অদৃশ্য মামলা, কিন্তু গায়েবী মামলা। ভিকটিমের জন্য বিষয়টা একই আসলে, পুলিশ দিক আর মানে মানে সাধারণ মানুষ মামলা দিক, যারা আসলে মামলার শিকার হয়ে জেলখানায় আছেন তাদের জন্য তো একই। আসলে আপনারাও ছিলেন, তারাও জেলখানায় আছেন এবং তাদের আরো গণ বেশি, কারণ তাদের অভ্যুত্থানটা আমাদের স্বীকার করতে হবে যে গণ অভ্যুত্থান একটা হয়েছে, একটা পট পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই।
কিন্তু এবং এখন আবার একটা পট পরিবর্তন স্বাভাবিক হয়ে রাজনৈতিক নির্বাচিত পথ। সরকারে আপনারা আসছেন, এখন তো আবার এখন একটা পট পরিবর্তন। তো একটা নির্বাচিত সরকার এসছে, এবং এখন দেখেন যে আপনার ট্রাইব্যুনালে দুটো ট্রাইব্যুনাল করেছি। আগে একটা ছিল, দুটো ট্রাইব্যুনাল করেছি, এবং এইগুলো এখন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। এই বিচার যদি কোনো প্রশ্ন তোলে কেউ, বা যারা তুলছেন, অবশ্যই এগুলো হুম, পরবর্তীতে আপনার এগুলো নিয়ে আলাপ হবে, আলোচনা হবে। এগুলো হতেই পারে। কিন্তু এই যে আপনার পরাজিত শক্তি, এই শুধু পরাজিত শক্তি বলে হবে না। আপনাকে, এই দেশে তো জেনোসাইড হয়েছে, এই দেশে তো মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। গুম খুনের পলিটিক্স তো 73 থেকে বন্ধ ছিল। 73-তে সিরাজ শিকদারের প্রথম গুমের পরে বাংলাদেশে কিন্তু অনেকদিন বন্ধ ছিল। কিন্তু আমরা আবার দেখলাম 2010 সাল থেকে আবারও গুমের সংস্কৃতি চালু হয়েছে। এটা মানুষের কখনোই মেনে নিতে পারে না, যে মানুষ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। হুম, সুতরাং তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকবে। সেই ক্ষোভকে আইন শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব সরকারের। বর্তমান নতুন যে সরকার, 1 মাসের যে সরকার, সরকার সেটি পালন করছেন। জি, নিশ্চয়ই। আপনি এবার নির্বাচনে তার একটা প্রভাব দেখেছেন যে আপনার বিএনপি প্রায় 50+% ভোট পেয়েছে, জামাত পেয়েছে 32+% ভোট, তাই না? কিন্তু আপনি ঐতিহাসিকভাবে দেখবেন যে বিএনপির ভোট ছিল 40+, জামাতের ভোট ছিল 8 থেকে 10+। এই ভোটটা কি সাধারণ মানুষের, না আওয়ামী লীগের? তার মানে কি, যে আওয়ামী লীগ যারা সমর্থক কর্মী, বা যারা নির্দোষ ইনোসেন্ট, সেই সমস্ত মানুষ তো এখনো বাংলাদেশে রয়ে গেছে, এবং তারা হুম, ভোট প্রদানও করেছে, তাই না? সুতরাং আপনি বলতে পারেন না যে টোটাল আওয়ামী লীগের নেতাকর্মী আছে বাড়ি, দেশ ছাড়া, বাড়ি ছাড়া। কিন্তু আপনি গত 17 বছরে একবার চিন্তা করেন, পুরো বিএনপির নেতৃবৃন্দ, জি। অন্যান্য আমি দলের নেতৃবৃন্দ, সেইখান থেকেই বলছিলাম যে ১৭ বছর আপনারা হয়েছে না, এবার কি তাদের পালা কিনা? এইজন্যই প্রশ্নটা করছিলাম। ধরেন তাদের ধরেন এই যে আমি বলছি যে জামিন ছাড়া জেলখানায় যারা 17 আছেন, বছরের সাংবাদিক অভ্যুত্থান ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক, তিনি শক্তভাবে লিখছেন। দেশে অবশ্য খুব বেশি সাংবাদিকদের মধ্যে এটি উচ্চারিত হচ্ছে না। ধরেন সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার, বিশেষ করে আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতারা আছেন, যাদের হয়তো অনেক অপরাধ আছে, কিন্তু তাদেরকে হত্যা মামলায় সবাইকে গণহারে মানে জেলখানায় দেওয়া হয়েছে, কারাগারে আছেন, জামিন হচ্ছে না। অথচ মানে আপনাদের যে বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলাগুলো ছিল গত ১৭ বছর ধরে, যার কথা বলছিলেন, সেটি অন্তর্বর্তী সরকারের আমলে যেমন ২৩,০০০ মামলা উঠলো, সুপারিশ করা হলো, এবং আপনাদের সময় সরকার গঠন করার পরপরই ২ দফায় ২,০০০-এর উপরে মামলা প্রত্যাহার হয়ে গেল। মানে এগুলো কি চলতে থাকবে, যেগুলো আসলে বিরোধী পক্ষের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, হয়রানিমূলক মামলাগুলো এখন আছে? আমি আপনাকে বলতে চাচ্ছি, দেখেন, আমাদের বিরুদ্ধে যে 17 বছরের মামলা, সব মামলা কিন্তু এখনো উঠে যায়নি। আমার বিরুদ্ধে এখনো মামলা আছে, আমার বিরুদ্ধে এখনো কনভিকশন আছে। সবকিছু কিন্তু নিয়মতান্ত্রিক ভাবেই আপনার করা হচ্ছে। এখন আপনি এই দুই আমলের ঘটনাকে এক করতে পারেন না। আপনার 2008 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে একটা পরিবর্তনের মাধ্যমে। আপনার 8 সালের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু 2026-25 সালের 5ই আগস্টের যে পরিবর্তন, এটা তো অভ্যুত্থান। হুম, আওয়ামী লীগ তো অভ্যুত্থানের মাধ্যমে আসেনি, তাই না? আমাদের এটা তো অভ্যুত্থান, এটাকে অনেকে বিপ্লবও বলে। সেজন্য বলছি, বিপ্লব পরবর্তী ঘটনা যা কিছু হওয়া পৃথিবীর ইতিহাসে আছে, তার কিছুই কিন্তু বাংলাদেশে হয়নি। সেখান থেকে বাংলাদেশ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। এখন যদি বলেন যে আওয়ামী লীগ 17 বছর যেভাবে অন্যায়ভাবে আমরা দিচ্ছি, আপনারা কি সেইভাবে দিবেন? আওয়ামী লীগ যেভাবে দিয়েছে, সেটা তো কোনো অভ্যুত্থানের মাধ্যমে আসেনি। অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু সিনারিওটা চেঞ্জ থাকে, প্রেক্ষাপটগুলো চেঞ্জ থাকে। তারপরেও আমরা কিন্তু আমাদের নতুন সরকার গঠন হওয়ার পরে, অর্থাৎ আপনার এই 17ই মার্চ গঠন হওয়ার পরে দেখবেন একটা স্থিতিশীল অবস্থায় আমরা এসেছি। যে এই যে গণহারে মামলা, তারপরে হুম। হয়রানি, এগুলো কিন্তু কিন্তু আবার একটা আবার আপনাদের সরকারের সময়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে সেটাও বেশ ভাইরাল হলো যে তিনি নির্দেশ দিচ্ছেন যে আওয়ামী লীগের কোনো নেতা তারা জামিন পেলে সাথে সাথে আবার শোন অ্যারেস্ট দেখানো যেন হয়, এবং তাই হচ্ছেও, বাস্তবতে তাই হচ্ছেও। এটি কি আসলে মানে আইনগতভাবে এটি কি একটা যৌক্তিক কথা, বা আবারও সেই প্রশ্ন, আইনের শাসনের নজির? দেখেন, আমি একটা বলি, 71 সালের মানবতা বিরোধী আইনে যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো, সেই ফাঁসির রায় কি চেঞ্জ করা হয়নি আপনার জনগণ থেকে? জনগণকে তখন সমর্থন জানিয়েছিল বা জানিয়েছিল না? করাতে হয়েছে। 71 যেমন একটা পট পরিবর্তন, 24-এর 5ই আগস্টও কিন্তু এরকম একটা পথ, যদিও আমি সিমিলারিটি করছি না, কিন্তু ওইরকমই অনেকটা। সুতরাং
আর তারপরেও বলছি যে কোনো পুলিশের অফিসার যদি এরকম পাবলিকলি আপনার ডিক্লারেশন দিয়ে থাকে, নির্দেশনা। সেটা অবশ্যই আইনের চোখে আপনার নিন্দনীয়, এবং নিশ্চয়ই সেই ব্যবস্থা আপনার এবং আমার এই অনুষ্ঠান যারা শুনছে, তারা দেখছে, এবং সেটা নিশ্চয়ই তদন্তপূর্বক তার একটা প্রক্রিয়া হবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কাদের মোল্লাকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন কিন্তু ফাঁসি না, যাবজ্জীবন দেওয়া হয়, তখন কিন্তু আপনার এই গণজাগরণ মঞ্চ করে তাকে ফাঁসিতে বাধ্য করা হয়েছিল, তাই না? কারণ একাত্তরের ওই পরিবর্তন, যে নির্মম মানুষ, ওই লোমহর্ষক ঘটনাকে মানুষ মেনে নিতে পারেনি, তাই তো এটা হয়েছিল। আবার এইখানে কিন্তু একই ঘটনা, এখানেও একই রকম। তারপরেও একটি ন্যায়ভিত্তিক এবং একটি আপনার বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্য বর্তমান সরকার, তারেক রহমানের নেতৃত্বের সরকার, আইন শৃঙ্খলাকে যথার্থভাবে পরিচালনা করবার জন্য আপনি এখন দেখবেন যে এরকম আপনার মামলার আন্দাজে মামলার হিড়িক। কিন্তু মানবতা বিরোধী যারা অপরাধ করছে, তাদের মামলা তো চলবে, জি, তাদের বিচার নিশ্চয়ই, তো চলবে। নিশ্চয়ই। যারা অপরাধ করেছে তাদের মামলা তো চলতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে ডিআইজির সেই নির্দেশনা, তারপরে ডিআইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় নাই। বরং ডিআইজি যে নির্দেশনা দিলেন, সেই নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে। যে আওয়ামী লীগের নেতারা বের হচ্ছেন, জামিন হচ্ছে। আগে তো হচ্ছিলই না, এখন জামিন হচ্ছে, কিন্তু হলে আবার তাদেরকে আবার শোন অ্যারেস্ট করা ওই যে হচ্ছে। আপনাকে বললাম যে কাদের মোল্লার ফাঁসি যেভাবে হলো, এরকম তো অভ্যুত্থান বা বিপ্লবের পরে এরকম হতেই পারে। তারপরও হতেই পারে বলে যদিও বলছি, তারপরও সেটাকে যতটুকু আইন শৃঙ্খলা। না, কাদের মোল্লার ফাঁসির পরে তো একটা গণজাগরণ মঞ্চ করে আইন পরিবর্তন করা হলো। আইন পরিবর্তন করে সরকার পক্ষে আপিল করে তার ফাঁসির রায় তার নিশ্চিত মানে কি করা হলো। তার মানে কি তার মানে কি আপনি প্রচলিত আইনের উপরে একটা অবজ্ঞা, এইটা আরেকটা আলোচনা, প্রচলিত আইনের উপরে একটা অবজ্ঞা। সুতরাং এটি আহ, অন্তর্বর্তী সরকারের সময়ও আইসিটি আইন কয়েক দফায় পরিবর্তন করা বিপ্লব হয়েছে। বিপ্লব বিপ্লব আপনার অভ্যুত্থান, এইগুলোর যে আপনার লাস্টে যে ব্যাকলাশটা হয়, যে বিশৃঙ্খলাগুলো হয়, সেগুলো বাংলাদেশে অনেক কম হয়েছে। কিন্তু যে কিছু কিছু তো আপনার এই রোগ, এই সিনড্রোম থাকবেই। এটা তো আপনার মানতেই হবে যে 5ই আগস্টের এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশ যে কক্ষচ্যুত হয়েছিল, আবার কক্ষগত ফিরে এসলো। অর্থাৎ যারা কক্ষচ্যুত করেছিল, তাদের উপরে কিছু আপনার বিচার ব্যবস্থা এগুলো চলবে। এখন এই বিচার ব্যবস্থার মধ্যে আপনি শৃঙ্খলা বিশৃঙ্খলা বের করতে পারেন। তবে মনে করবেন যে 71 সালে যারা পরাজিত হয়েছিল, তাদের বেলায় যে যে- যেরকম মানুষ তাদেরকে এখনো মনে রেখেছে তাদের অন্যায়কে, ঠিক একইভাবে 5ই আগস্টের আগে যারা অন্যায় করেছে তাদেরকে মানুষ এখনো মনে রেখেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু ওই যে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা, মানে ডিআইজির নির্দেশনা তো এটা একটা সরকারেরই একটা অংশের নির্দেশনা হিসাবে, সেটি কি মানে? না, না, সিআই নির্দেশনা পুলিশ ল এনফোর্সিং এজেন্সিজ এর একজন ব্যক্তি তিনি এটা বলেছেন। হুম। তার এই বক্তব্যটা কতটুকু সঠিক, এইটা এই আমার দৃষ্টিতে, আমি ব্যক্তিগতভাবে বলছি যে তিনি পাবলিকলি এরকম বলতে পারেন না। কিন্তু যদি এরকম কোনো নিয়ম থেকে থাকে, সেই নিয়মটা তিনি হয়তো পালন করতে পারেন, কিন্তু তিনি পাবলিকলি বলেছেন এটা কতটুকু অফেন্স, এই উত্তর আমার জানা নেই। আচ্ছা। আরও একটু আরও দু একটি প্রসঙ্গে আসি। যেমন মানে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে তারেক রহমানের মোটামুটি সব যা যা করছেন তিনি সবই আলোচনায় আসছে, এবং তিনি প্রশংসিত হচ্ছেন বেশ। এমনকি যারা চরম বিরোধিতা বা সমালোচক, তারাও খুব সমালোচনা করবার মতো জায়গা পাচ্ছেন না। কিন্তু কিছু কিছু বিষয় আহ, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়গুলোতে মোটামুটি নিশ্চুপই আছে। যেমন ধরেন, আলোচনা হচ্ছে সর্বত্র দলীয় নিয়োগের বিষয়ে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয়ের ভিসি, সর্বত্র একটা দলীয় নিয়োগ। বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন দলীয় সরকার এসেছে, দলীয় নিয়োগ তো কিছুটা সেটা স্বাভাবিকই বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগের ক্ষেত্রে বলছেন। মানে এটি আপনারা তো আসলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন স্পষ্ট মনে করতে পারি আপনারা শক্ত প্রতিবাদ করতেন তাদের দলীয় নিয়োগের এবং দলীয়করণের। এখন আওয়ামী লীগের বেলায় হারাম বা নাজায়েজ ছিল, এখন সেটি হালাল হচ্ছে। যে আপনি দেখেন, এই প্রশ্নটা একটা সিগনিফিকেন্ট প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা উত্তর দিতে আমার খুব ভালো লাগবে। যে এই যে প্রশাসকগুলো নিয়োগ হলো, এই প্রশাসকের এখানে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হবে, তাই না? হুম। কিন্তু আমাদের এখানে এতদিন প্রশাসক নিয়োগ ছিল। আপনি কিন্তু এখনই একটা নির্বাচন দিতে পারছেন না, কেবল একটা জাতীয় নির্বাচন হলো। আমরা বলেছি যে জুন মাসের দিকে হয়তো স্কেডিউল ঘোষণা করা হবে স্থানীয় সরকার নির্বাচনে, সেপ্টেম্বরের দিকে নির্বাচন বা তার আগে নির্বাচনটা হবে। কিন্তু
যতদিন নির্বাচিত প্রতিনিধি না আসছে ততদিন তো আপনাকে জনসেবা থেকে মানুষ জনসেবা করতে হবে, জনগণকে সেবা থেকে বঞ্চিত করা যাবে না। ওখান তো একজন প্রশাসক, যেহেতু মেয়র নিয়োগ দিতে পারেন না, প্রশাসক নিয়োগ দিতে পারেন আপনার আইনে যেটা আছে। সেই প্রশাসকটা আমরা নিয়োগ দিব কাকে? জামাতের কাউকে, নাকি পরাজিত শক্তি আওয়ামী লীগের কাউকে, না যিনি আমাদের লোক না, নিব নিচে দক্ষ ব্যক্তিটিকে, তাই তো? সেই দক্ষ ব্যক্তি তো আমাদের দলেও রয়েছে, কারণ কি অ্যাকাউন্টেবল হবো তো আমি। আজকে সিটি কর্পোরেশনে যে আমি যে মশার কামড়ে ঢাকাবাসী অতিষ্ঠ, সিটি কর্পোরেশনের বিভিন্ন আবর্জনা, দুর্গন্ধ বা অব্যবস্থাপনা এতদিন চলছিল, কিন্তু আমাদের সরকার যখন গঠন হলো তখন তো সমস্ত রেসপন্সিবিলিটি আমার, অ্যাকাউন্টেবল টু দ্য পিপল তো আমি। সুতরাং আমি আমার দক্ষ লোকটিকে নিয়োগ দিব। এখন এই নিয়োগটা যদি আমি ইনডেফিনিট পিরিয়ডের জন্য রাখি, তখন আপনি এই প্রশ্নটা তুলতে পারেন যে নির্বাচন ছাড়া আপনি একজনকে কতদিন রাখবেন। সুতরাং এই এন্টারিম পিরিয়ডে অবশ্যই আমি আমার দলের একজন দক্ষ লোককে নিয়োগ দিব, কারণ অ্যাকাউন্টেবল তো আমি হব। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান মনসুর সাহেবকে হাসান মনসুর সাহেবকে ডক্টর ইউনূস সরকার নিয়োগ দিয়েছিল, তাই না? হুম। এখন তার যাবতীয় কার্যকলাপ আমাদের সরকার গঠন হওয়ার পরে অ্যাকাউন্টেবল কি ডক্টর ইউনূস না আমরা? আমরা রেসপন্সিবিলিটি আমাদের না? হুম। আমরা আমাদের, আমি কিন্তু ডক্টর হাসান মনসুরের মানে অপারগতা বা তার অদক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি না। আমি যেহেতু অ্যাকাউন্টেবল, তাহলে আমার দলের দক্ষ লোকটিকে, দক্ষ লোকটিকে আমি নিয়োগ দেব। তিনি যদি কোনো অদক্ষ কাজ বা জনবিরোধী কাজ করে, তখন আপনি বলতে পারবেন যে আপনার নিয়োগ প্রক্রিয়া ঠিক হয়নি, আপনি সঠিক লোকটিকে বাছাই করতে পারেননি। অর্থাৎ অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবিলিটি যেহেতু আমার, তো আমি আমার লোকটিকে নিয়োগ তাহলে দিব। আওয়ামী লীগ যখন আসলে দ্রুত দলীয়করণ নির্বাচন, করেছিল, সর্বত্র দলীয়করণ করেছিল, তখন আপনারা সমালোচনা কেন করেছিলেন? নির্বাচন ছাড়া আপনি নির্বাচন দিচ্ছেন না কেন? আপনি যদি না, এবং নির্বাচন নির্বাচন ছাড়াও আপনারা কৌশল, পুলিশ প্রশাসনের দলীয়করণের নির্বাচন মানে ছিল, সমালোচনা করেছেন না? পুলিশ প্রশাসন, আদালত সর্বত্র দলীয়করণের সমালোচনা তো করেছেন। পুলিশ প্রশাসন তো আপনার নিয়োগটা নির্বাচনের না, মাধ্যমে হয় না। নির্বাচনের মধ্যে না, কিন্তু সেখানেও দলীয়করণ হয়েছে, দলীয় লোক নিয়োগ করা হয়েছে, আপনারা তার নির্বাচনে, সমালোচনা করেছেন। সেটা বলছি, কিন্তু আমি সেটা বলছি। কিন্তু জনপ্রতিনিধি বা বিশ্ববিদ্যালয়ের ভিসিও কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে হয়। একটা প্যানেল ঘোষণা করা হয়, সিন্ডিকেট সব সবাই ভোট দেয়, এক দুই তিনজন নাম পড়ে, এরপরে চ্যান্সেলর সাহেব সেটা অনুমোদন করে। এই প্রক্রিয়া যতদিন না হচ্ছে ততদিন তো আপনি একজনকে নিয়োগ দিবেন। সেই নিয়োগে আপনি নিশ্চয়ই, আমি যেহেতু অ্যাকাউন্টেবল, আমি যেহেতু রেসপন্সিবল, আমি আমার দক্ষ লোকটিকে দিব। আমি যদি অদক্ষ লোকটিকে দিই, বিশ্ববিদ্যালয় বা সিটি কর্পোরেশন বা প্রশাসকগুলো যদি না কাজ করে, তখন আপনি আমার সমালোচনা করতে পারেন। অর্থাৎ তারা কেবল এখন নিউ বর্ন বেবির মতো কেবল যোগ দিয়েছে কাজে। এখন আপনি তাদের কাজের সমালোচনাটা দেখেন, না, তারা তাদের কাজটা কাজের করছে। সমালোচনা নিশ্চয়ই করা হচ্ছে না, করা হচ্ছে সিদ্ধান্তের সমালোচনাটা, যে আপনারা আসলে। সিদ্ধান্তটা আপনি বলেন তো, সিদ্ধান্তটা কি নিয়ে হবে? যেহেতু নির্বাচনে তো প্রতিনিধি আপনার মেয়র সাহেবরা, তা আপনি কি এখন নির্বাচন দিতে গেলেও তো আপনার 2 মাস 3 মাসের একটা বিষয়, সেই ইন্টারিম পিরিয়ডে কি আপনি একজন প্রশাসক নিয়োগ দিবেন না? তা না হলে কি সিটি কর্পোরেশন কার কাছে জবাব দিতে হবে? কে পাইলটিং করবে, কে লিডিং করবে আচ্ছা, সিটি কর্পোরেশন? তাহলে কি একজন কিন্তু এরকম, তাহলে কি এরকম যেমন ধরেন বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে মানে আমি যদি বলি সেনাবাহিনী, পুলিশ, যারা আসলে দল করেন না কোনো, তাদের পক্ষে, যেমন ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের লোকজন শীর্ষ পদগুলো সব পেত বা গুরুত্বপূর্ণ পদগুলোতে যেত বলে আমরা দেখতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন আসলো তখন তাদের পছন্দের লোকদের বা জামায়াতের বিভিন্ন লোকজন নিয়োগপ্রাপ্ত হয়েছে, বিএনপিরও লোকজন নিয়োগপ্রাপ্ত হয়েছে বলে শুনেছি। এখন আপনাদের সময় আপনারা যারা আসলে কোনো দল করেন না বা কোনো দলে বিশ্বাসী না, এইভাবে দলীয় রাজনীতিতে বিশ্বাসী না, তারা কি আসলে এই পদগুলো কখনো পাবেন না? আমাদের মন্ত্রী পরিষদের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে দল ছাড়াও লোক কিন্তু মন্ত্রী হয়েছে, হয়েছে না? হুম। আমরা যে ডক্টর দলীয় খলিলুর রহমানের মতো মানুষ, যার ব্যাখ্যা পাওয়া যায় আরো না। অনেকে, ডক্টর জাহেদ হয়েছে, আরো অনেকে হয়েছে। এবং আপনি বিভিন্ন সিটি কর্পোরেশন, তারপরে বিশ্ববিদ্যালয়গুলোর সবাইকে আপনি কিন্তু দলের ব্যানারে আনতে পারেন না। আপনার আমাদের এই নিয়োগগুলো পারি তো, দলের ব্যানারে আনতে পারি তো, তাদের তো পূর্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে। দলের একটা, এখন দেখবেন যে সেই লোকটা যোগ্য কিনা, এবং নির্বাচনের মাধ্যমে আবার হচ্ছে কিনা। আপনি যদি নির্বাচন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, যখন যে প্রক্রিয়াটা শুরু হবে, ডিসির নির্বাচন বা জেলা, আপনার আপনার ওই যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেটা যখন শুরু হবে তখন দেখবেন নির্বাচনটা স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে কিনা। এখন এন্টারিম পিরিয়ডে তো আমি যেহেতু অ্যাকাউন্টেবল, এই সেন্সিটিভ টাইমে আমি তো আমার দক্ষ লোকটিকে জবাব দিব, আমি দিব। কারণ
আপনি আমি একজনকে, আপনি দক্ষ, আমি জানি আপনি দক্ষ, আপনি ওইখানে নিয়োগ পাওয়ার যোগ্য, কিন্তু আপনি তো সরকারের যে কর্মসূচিগুলো আছে, আমাদের যে পলিটিক্যাল যে ম্যানিফেস্টো আমরা দিয়েছিলাম বা নির্বাচনী ম্যানিফেস্টো, এইগুলো তো আমাকে পালন করতে হবে। এইগুলোকে পালন করতে গেলে যদি আমি আমার দক্ষ লোকটিকে না বসাই, আচ্ছা, এই প্রশাসন কি করে কারণেই কাজ কি করবে? জনাব আজিজুল বাড়ি হেলাল, এটা আমার একটা কৌতূহল থেকে প্রশ্ন, এই কারণেই কি যে দলীয় লোকজন ভালো ভালো পদ পাবে কারণ তাদের সাথে একটা অ্যালাইন হয় বা একটা কোঅর্ডিনেশনের সুযোগ হয়, এই রকম একটা যুক্তিতে যখন দলীয় লোকজনগুলো গুরুত্বপূর্ণ পদে পায় তখন আমার মনে পড়ে যে ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগ ছিল, ওবায়দুল কাদের তিনি বলতেন সব কাউয়া হাইব্রিড ফার্মের মুরগি সবাই এসে ঢুকছে দলে। আমি জিজ্ঞাসা করতাম যে কেন তারা আসলে ঢোকে, নিশ্চয়ই কোনো বেনিফিট পায় বলে, এমনকি বিভিন্ন দল থেকেও নাকি সেখানে গিয়ে ঢুকছিল এবং আসলে হচ্ছিলও তাই। এরকম ঘটনা বিএনপির ঘটবে না তো? সব কাউয়া হাইব্রিডগুলো বিএনপিতে এসে ঢুকবে না তো? না, এখন পর্যন্ত যদি হয়নি, যোগ্য লোকটি, আপনি ডক্টর খলিলুর রহমানের কথা বলছিলেন, দেখেন খলিলুর রহমানকে কিন্তু আমরা অপসারণও চেয়েছিলাম, আপনার মনে থাকার হুম কথা। কিন্তু এখন আমরা তাকে কি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছি না? হুম। কারণ কি, বিএনপির যে আপনার ফরেন পলিসি, যে আপনার এতদিন বাংলাদেশের ফরেন পলিসি ছিল ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এটা ছিল বাংলাদেশের ফরেন পলিসি। এখন কিন্তু আমরা সেখান থেকে সরে এসেছি। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটা আগে দেখতে হবে। এখন খলিলুর রহমান সাহেবের যে ফরেন পলিসি তিনি বিশ্বাস করতেন, সেই পুরনো মান্দাত্তা আমাদের ফরেন পলিসি, আমরা তখন সেটা তার সাথে একমত হইনি। আমাদের যে এখন যে ফরেন পলিসি, নিশ্চয়ই তিনি আমাদের এই ফরেন পলিসির সাথে একমত হয়েছেন, সেজন্য আমরা তাকে দিয়েছি, তাই না? তা অর্থাৎ ডক্টর জাহেদ তিনি কি আমাদের দল করতেন? আমরা যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি আমরা মনে করি, সেই সমস্ত পলিসির সাথে তার মতামতের এক হয়েছে। অর্থাৎ আপনি সবাইকে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, এটা এক দলের মধ্যে যখন আপনার না, যেমন দলের ডাক্তার জাহেদের একটা একটা মানে সেটির একটা যৌক্তিকতা থাকতে পারে যে তিনি আপনাদের বিভিন্ন কর্মসূচির পক্ষে কথা বলেছেন, যুক্তি গুলো স্থাপন করতে পেরেছেন, মানে এটিকে যৌক্তিকভাবে প্রেজেন্ট করতে পেরেছেন, এটি একটা। আবার আমাদের আমাদের বিভিন্ন প্রোগ্রামে, আমাদের বিভিন্ন পলিসির বাইরেও তিনি কথা বলেছেন, তাই না? সবসময় যে আমাদের কথা তিনি লেটার টু লেটার বলবেন তা না। বক্তব্য হলো, আমরা যে পলিসিতে দেশটাকে ডেভেলপমেন্ট করতে চাই, আমাদের আমাদের সেখানে 31 আসলে দফা। ডক্টর খলিলুরের সাথে অ্যালাইনমেন্টটা হলো কখন, কখন হলো আসলে? কারণ আপনারা তো। জি। ওই যে আমি বললাম যে আমাদের যে ফরেন পলিসি, এই ফরেন পলিসির সাথে খলিলুর রহমানের যে ফরেন পলিসি ছিল, ডক্টর ইউনূসের যে ফরেন পলিসি ছিল, তার ব্যক্তিগত, তিনি একজন এই পররাষ্ট্র নীতিতে তিনি খুব দক্ষ লোক, তিনি তিনি যে ফরেন পলিসিতে বিশ্বাস করতেন, সেটা আমরা মানতাম না। আমাদের সাথে যখন ঐক্যবদ্ধ হলো, কখন আমাদের হলো এই আমাদের জিনিসটা, হলো কখন ওই আমাদের ঐক্যবদ্ধ ফরেন হওয়াটা? পলিসি মানলেন। এখানে ঠিক দিনক্ষণ তো আপনাকে বলা যাবে না, যে বলতে হবে যে আমার সেটা কি সেই থিওরি। লন্ডন বৈঠক থেকে হলো? না না না, সেটা আপনি বললে ভুল হবে, কারণ আমার যে থিওরি, আমি যে থিওরিতে দেশটা চালাতে চাই, আপনি হয়তো সেই থিওরিতে দেশটা চালাতে চান, আপনিও দেশের উন্নতি চান, আমিও চাই, কিন্তু আপনার থিওরি একরকম, আমার থিওরি একরকম। আমি যেহেতু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছি, সুতরাং আমি আমার থিওরিটা অ্যাপ্লাই করব। এই থিওরিটা যখন আপনি আত্মস্থ করবেন এবং আপনি সমর্থন জানাবেন, তখন আপনাকে আমার টিমে আমি কাজে লাগাবোই, এটাই স্বাভাবিক। জি, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু সেই আত্মস্থ করা বা সমর্থন জানানোর ঘটনাটা নির্বাচনের আগে ঘটলে তো সেটি একটা বায়াসড বিষয় হয়ে যায়। সেটির অভিযোগ করছে এখন জামায়াতে ইসলামী, মানে বিরোধী দল যারা আছেন তারা এটি নিয়ে অভিযোগ করছেন যে এই আসলে তো এমনটি হবার কথা না যে। না, অভিযোগ তো থাকবেই, হ্যাঁ। অভিযোগ থাকবেই। অভিযোগের খণ্ডন তো আমি করলামই, যে আমরা তো নির্বাচনের আগে তার পদত্যাগ দাবি করেছিলাম, করেছিলাম না? হুম। আমি বললাম যে কোন সত্ত্বে, যে আমাদের ফরেন পলিসির সাথে তার ফরেন ভিউজ জি। এক ছিল না। যখন তিনি আমাদের সমর্থন জানালেন যে হ্যাঁ, আপনার ফরেন পলিসি ঠিক আছে, আপনার ভিউজ এভাবে এভাবে পালন করা যায়, তখন আমরা তাকে কাজে লাগালাম। জি। এটা একটা পূর্ণ প্রশ্ন যে কখন থেকে আসলে সমর্থন বা এই ঐক্যবদ্ধ হওয়ার ঘটনাটি কখন থেকে? কারণ ঠিক তিনি ফ্ল্যাগওয়ালা গাড়িতে এসে আবার ফ্ল্যাগওয়ালা গাড়িতেই ফিরলেন আর কি, মাঝখানে তো কোনো সময়ের ব্রেক দেখা গেল না। ফলে এই প্রশ্নটা মানুষ করছে যে কখন থেকে সেই ঐক্যবদ্ধ হওয়ার ঘটনাটি ঘটলো। উত্তর তো থাকবেই, উত্তর তো এটাই হবে যে আমার নীতির সাথে আপনার নীতির যখন মতের মিল হবে, তাই না? পৃথিবীতে আপনার এই যে আপনি দেখেন যে যারা স্বাধীনতা বিরোধী, তারা কি বাংলাদেশে এখন রাজনীতি করছে না? করছে বিরোধী দলে। করছে না? হুম। তাহলে আমি তো বললাম যে আ- আপনার কাল, সময়, প্রেক্ষাপট অনেক কিছু বদলে দেয়। নিশ্চয়ই, কিন্তু অনেক আমার কিছু আসলে আমাদের বক্তব্য মাথার যে উপর দিয়ে যায় আমাদের, তো। না না না, আমাদের বক্তব্য যে বিএনপি আপনার
যতবার দেখবেন আপনি ক্ষমতায় এসেছে জনবান্ধব কিছু কাজ করেছে। এই এই আলোচনা আপনি তোলেননি, তারপর এই জন্য আমি স্টপ রাখলাম। কিন্তু আমাদের দেশকে ডেভেলপমেন্টের জন্য, দেশের ফরেন পলিসি, দেশের ইকোনমিক পলিসি, এই সমস্ত পলিসির সাথে যদি আপনি দ্বিমত করেন, তখন তো আপনাকে আমার টিমে রাখবো না, তাই না? আমরা সেজন্য পতাকা দাবি করেছিলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের ফরেন পলিসিকে যদি আপনার সামনের দিকে নিয়ে যেতে চাই, যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থটা আমরা দেখবো, যেমন আমাদের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজ তিনি বলেছেন যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে বাংলাদেশ। আমরা এই ধরনের নেতৃত্ব দেখতে চাই। নিশ্চয়ই আমাদের এই কথার সাথে তিনিও, বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, তিনিও ঐক্যমত হয়েছেন, তা না হলে তো আমাদের টিমে আমরা নিতাম না। জি, নিশ্চয়ই। এখানে আপনি নিশ্চয়ই এখানে আপনি ঐকমত্য বলতে হয়েছে পারেন বটেই। ওই প্রশ্নটাই যে কখন ঐকমত্য হলো? যাই হোক সেটি আপনি বলছেন কালক্ষণ সময় এগুলো বলার তো আর মানে সুযোগ নেই। ফলে এটুকু রয়ে রয়ে গেল। ওই দলীয় নিয়োগের কথা মানে বলছিলাম যে দলীয় নিয়োগ করায় যেটি আওয়ামী লীগের অনেক সমালোচনা আপনারাও করেছেন এবং তখন সমালোচনা হয়েছে। তার পরিণতি খুব ভালো হয় নাই আওয়ামী লীগের জন্য। মানে একটা বিভিন্ন কারণেই ওটাও একটা কারণ ছিল তাদের ৫ই আগস্ট অপরিহার্য হয়েছিল। কিন্তু আপনাদেরও তো পরিণতি ভালো হয় নাই দলীয় নিয়োগের যদি অতীত ঘটনা বলি, যদি বলি ময়নিউ আমাদের আহমেদ এখন সাবেক এখন সেনাপ্রধান। নিয়োগ বলছেন, আমি অতীতের কথা ডাকছি না। এখন যে নিয়োগগুলো না আমি দিয়েছি, অতীতের কথাও একটু টানছি যে দলীয় নিয়োগের পরিণতি যে খুব ভালো হয় না আওয়ামী লীগের বেলায় আমরা দেখলাম, আপনাদের বেলাও যেটি দেখা গিয়েছিল সেটিও খুব ভালো পরিণতি না। মইনুল আহমেদের কথা বলছি, যিনি আসলে বেগম খালেদা জিয়ার পছন্দের ব্যক্তি হিসেবেই আসলে কয়েকজন জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাকে সেনাপ্রধান করা হয়েছিল, বা যে এই যে গ্রেপ্তার হলেন এখন মাসুদ উদ্দিন চৌধুরী, তিনিও আসলে একরকম পছন্দের ব্যক্তি বলে নবম ডিভিশনের জিওসি আত্মীয়তার একটা সম্পর্ক ইত্যাদি থেকে হলো, কিন্তু তাদের দ্বারা তাদের তো ফল খুব ভালো হলো না। মানে দলীয় নিয়োগের ফল তো খুব ভালো হয়নি বিএনপির জন্য। দলীয় নিয়োগ আর আপনার যোগ্য ব্যক্তির নিয়োগ যাই বলেন, আপনার 111 ছিল হলো বাংলাদেশকে বিভ্রান্ত করার, কক্ষচ্যুত করার একটা প্রক্রিয়া। 111 তো আর বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনেনি। 111-এর ফলেই 18 বছরের দুঃশাসন আমাদের দেখতে হয়েছে। অতএব 111 ছিল বাংলাদেশের জন্য অভিশাপ স্বরূপ। নিশ্চয়ই। সুতরাং এই 111-এর যারা কারিগর, দেশি বিদেশি যারাই বলেন, যারা কারিগর, তারা এই সমস্ত কর্মকাণ্ড যে ঘটাতে বাংলাদেশের লোকজনকেই ব্যবহার করবে। সেখানে আপনি যাকেই নিয়োগ দিতেন, বুঝছেন, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি যে আপনার কর্মসূচি বাস্তবায়ন করতে পারেন তা কিন্তু ঠিক না। যখনই আপনার কোনো ষড়যন্ত্র পাকাপোক্ত হয়ে পরিণতি লাভ করে, তখন এই কে কাকে নিয়োগ করলো এটা আপনার প্রশ্ন হয়ে দাঁড়ায় না। তার মানে আসলে স্বাভাবিক। দলীয় নিয়োগ বা পছন্দের ব্যক্তি নিয়োগ করে যে খুব কাজে হয় তা তো না। আবার দক্ষ লোককে নিয়োগ করে যে খুব কাজের হয় তাও কিন্তু ঠিক না। অন্তত শাহাবুদ্দিন অন্তত ওই সমালোচনাটা হয় না যে দলীয় নিয়োগ হয়েছে দক্ষ ব্যক্তির মানে জ্যেষ্ঠতা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী গেছে। নিয়োগগুলোকে বলছি যে এন্টারিম পিরিয়ডের জন্য, যতদিন না নির্বাচনটা হচ্ছে। আপনি যদি নির্বাচনটা অনেকদিন পিছিয়ে দেওয়া হয়, তখন আপনি বলতে পারেন যে আপনি দলীয় নিয়োগ দিয়ে দেশ চালাচ্ছেন। হ্যাঁ, ধরেন কিন্তু পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবখানেই রদবদল হয়েছে, আপনাদের পছন্দের লোকজন এটা গেছে। তো রদবদল হবেই। আপনি বলেন যে একটা নতুন সরকার আসলে সে তো প্রশাসনকে ঢেলে সাজাবে, এটাই স্বাভাবিক। সেই ঢেলে সাজাতে যে আপনি বলছেন তার দলের লোকজনকে নিচ্ছে, তার দলের লোকজনকে নিচ্ছে না। তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে, সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে প্রশাসনে যাকে যোগ্য মনে করা হচ্ছে তাকে নিচ্ছে। যখন ফেল করবে আমার এই কর্মসূচি বাস্তবায়ন বা প্রশাসন, তখন আপনি বলবেন যে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া ভালো ছিল না। নিশ্চয়ই, এখন একটা নিশ্চয়ই। নিউ সরকার, সে তার নতুন প্রশাসন চালাতে গেলে অবশ্যই সে এখানে শাফলিং করবেই, এটাই স্বাভাবিক। জি। আমি তো আমেরিকায়, আপনি নিশ্চয়ই আমেরিকায় থাকেন, আমেরিকায় দেখেছেন যে একটা সরকার চলে গেলে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জে নতুন একটা অ্যাডমিনিস্ট্রেশন আসে। কারণ সরকার তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য তার পছন্দের যোগ্য লোকটিকেই নিয়োগ দেয়। কিন্তু কিন্তু যখন আমাদের দেশে এটা নিয়োগপ্রাপ্ত হয় না। হন তখন তারা ইনস্টিটিউশন হয়ে যান, তখন আর তারা দলীয় স্বার্থ বাস্তবায়ন করেন না। হ্যাঁ, কিন্তু আমাদের হ্যাঁ, দেশে ব্যাপারটা একটু ভিন্ন হয়ে যায়। এখন যদি হয়, আমরা 1 মাসের সরকার, আপনি এখনো বলতে পারছেন না একদমই। সেনাবাহিনী প্রধান নিশ্চয়ই, বা পুলিশ নিশ্চয়ই। আপনি প্রধান। ১ মাসের সময় এখানে জাজ করার সময় হয় নাই। নিশ্চয়ই এই বিষয়ে একদম একমত। কিন্তু ওইটাই বলছিলাম যে যোগ্য লোকজন কেন একটা নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত হন না? ধরেন আপনাদের সময় সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবার জন্য কেএম হাসানকে বয়স বাড়িয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাকে দেয়া হলো, বা মইনুল আহমেদকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সেনাপ্রধান বানানো হলো। আপনারা কি মনে করেন যে এটা আপনাদের একটা মানে অবস্থানগত ওই জায়গা থেকে সরে আসার প্রয়োজন আছে? এটা কি মনে করেন? নাকি ওটাই ঠিক অবস্থান বলে মনে করেন? দেখেন, আপনি প্রথমে বলেছেন কে এম হাসানের কথা, তাই না? 2 বছর আপনার তার ওই যে বয়স বাড়িয়ে দিয়ে
আপনার একজন প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, এটার থেকেই তো প্রবলেমটা শুরু হয়, তাই না? হুম। এখান থেকে তো প্রবলেমটা একদম। শুরু হয়। এবং এটাকে আওয়ামী লীগ লুফে নেই, সেটাকে আপনার শেষ পর্যন্ত 111-এ পরিণত হয়, তাই না? আর মইনু আহমেদের কথা যেটা বলছেন, যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে কিনা ইতিহাসটা আমার আসলে জানা নেই। হুম। আমি তখন ছাত্র নেতা ছিলাম। আমি আমি তো এখন দেখছিলাম আর কি, বেশ কয়েকটা গণমাধ্যম, বিবিসি সহ বেশ কয়েকটা গণমাধ্যম খুলে দেখছিলাম যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করেই আসলে নেওয়া হয়েছে, এমনকি দেখেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম। সেনাবাহিনীর হুম। কারণ আছে যেটা আমাদের সিভিল নিয়মের সাথে মানানসই না। যেমন ওদের একটা ব্যাচের উপরে একটা পর্যায়ে দেখলাম, একটা র্যাঙ্কের পরে যদি তিনি একটা প্রমোশন না পান তাহলে অবসরে চলে যান, তাই না? খুব সম্ভব ব্রিগেডিয়ার বা জেনারেল এখান থেকে হবে। হুম। ব্রিগেডিয়ারের পরে উনি যদি মেজর জেনারেল, এখন তো ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, না হতে পারেন পরপর দুইবার, তখন তিনি অবসরে চলে যান। ওদের প্রমোশনটা হয় আপনার সে যে প্রমোশনটা পেলো কিনা তারপরে তার চাকরির উপর নির্ভর করে। সেনাবাহিনীর নিয়মটা আসলে সিভিল নিয়ম থেকে অনেক ব্যতিক্রম। সুতরাং তখন কিভাবে হয়েছেন উনি, নিশ্চয়ই কোনো আইন, নীতি, নিয়ম মানে করেই জ্যেষ্ঠতা হয়েছে। লঙ্ঘন, মানে সেই লাইনে যারা ছিলেন সেই লাইনটা লঙ্ঘন করে তাকে জ্যেষ্ঠ যে ব্যক্তি তিনি যদি প্রমোশন পাওয়ার যোগ্য না হন, সেনাবাহিনীতে কিন্তু এটা হুম। আছে, জ্যেষ্ঠ যে ব্যক্তি তিনি প্রমোশন পাওয়ার যোগ্য না, হয়তো আপনি বলছেন প্রমোশন পাওয়ার যোগ্য, আমি বলছি প্রমোশন পাওয়ার যোগ্য না। একটা বোর্ড বসে প্রমোশনের জন্য, সেই জ্যেষ্ঠ ব্যক্তিকে প্রমোশন দেওয়া হয়নি বিধায় তৃতীয় নম্বর বা দ্বিতীয় নম্বর যিনি ছিলেন তিনি প্রমোশনটা পেয়ে গেছেন, এবং তখন তার চাকরি আর থাকে না। এটা সেনাবাহিনীর নিয়ম, আমি যতদূর জানি, সিভিল ল মতো না এটা। এটা কি একটু বলবেন, মানে মানে আপনাদের কি মনে হয় ১/১১ নিয়ে এত আলোচনা, ১/১১-তে বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ভাইয়ের উপর যে নির্যাতনটা হলো, মানে আপনাদেরই তো সেই সময় এই লোকগুলো তো মোটামুটি পছন্দের লোক ছিল, বা যদি বলি এই যে যাকে এখন গ্রেপ্তার করা হলো মাসুদউদ্দিন চৌধুরী, তিনি সম্পর্কে মামা হন তারেক রহমানের, তিনি কেন মানে এই নির্যাতনের কলকাঠিটা নাড়লেন, কেন এই নির্যাতন করলেন? তিনি সম্পর্কে মামা হন এই তথ্যটা আপনার কাছে সঠিক না। তিনি সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই, খালেদা জিয়ার তাহলে আপন মামা, ভাই সাইদ ইস্কান্দার। তাহলে মামা হয়। মামা না? আপনার এই 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 সম্পর্ক দিয়ে তো আপনিও আমার আত্মীয় হন, বা আপনি যে কোনো লোকের সাথে, যে মুসলমান মাতৃ ভাই ভাই, এই ইকুয়েশনে সবাই আমরা আত্মীয় স্বজন না, কিন্তু ভাই এটা তো ভাই, একটা তাই না? সম্পর্ক তো হয়, তাই না? যে আহ, এখন আমার মামার ভাইরা ভাই, তিনিও আমার মামা, এই এই এইটা তো আপনি প্রচলিত অর্থে বলতে পারেন কিছু, কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে কি ঠিক মামা হবেন কেন? হ্যাঁ, মামার ভাইরা ভাই, মানে বোঝেন কত দূরে রাখ। এখন এগুলোকে আপনি এইভাবে আপনি ইকুয়েশন করলে সবাই সবার আত্মীয় স্বজন হয়ে যাবে। ওই যে বললাম ইখওয়ানে মুসলিম, হুম হুম ব্রাদার মিল্লাত, আমরা সবাই মুসলমান না, সবাই ভাই ভাই, হুম। এই তো এটা আমাদের মামা বংশধর, ভাগ্নে। বংশধর। এই 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 তত্ত্ব দিয়ে আপনি, আপনি ডিরেক্ট মামা, কাউকে মামা ডাকা এক জিনিস না। আমার আমার জেনুইন মা আর কাউকে মা ডাকলাম, এটা একটা এক না, এক জিনিস না, এটা এক জিনিস না। মা তো মাই, মামা তো মামাই, চাচা তো চাচাই। এখন চাচার অমুক তমুকের তমুক, তিনিও আমার চাচা, এইভাবে অঙ্ক কষে বললে তো আপনার আত্মীয়তার বন্ধন আপনি, তাহলে সারা বাংলাদেশের মানুষ সবাই সবার আত্মীয়। হুম। আচ্ছা, কিন্তু মানে আত্মীয়তা আহ, আসলে তো আমি বলছি হয়। যে আত- সে যে সে যখন যে নবম ডিভিশনে জিওসি হয়েছিল, নিশ্চয়ই তিনি তার কোয়ালিটি দিয়ে বা নিয়ম কানুন দিয়ে তিনি হয়েছিল। হওয়ার পরে তিনি যে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র ছিল 111-এ, যে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে তিনি পার্ট হয়ে গিয়েছিল। এখানে মামা ভাগ্নে চাচা ভাতিজার কোনো বিষয় না, এটা ষড়যন্ত্রের একটা পার্ট হয়ে যাওয়া, তাই না? মানে এই আসলে এর এর পেছনে আর কোনো কারণ নাই, মানে আপনাদের বোঝার মতো কোনো। আপনার বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি অংশ হয়েছিলেন। এখন তিনি কার আত্মীয় এটা কিন্তু ইম্যাটেরিয়াল। এবং আপনাকে তো বললাম তিনি কারো আত্মীয়, তিনি অন্তত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের আত্মীয় ছিলেন না। মানে বেগম জিয়া পরিবারের আত্মীয় তো ছিলেন। এখন আমি তো বললাম যে মামার ভাইরা ভাই, হুম হুম এখন দেখবেন যে ভাইরা ভাই হয়তো চাচাতো বোন বা মামাতো বোন বা খালাতো বোন, অন্য কিছু হতে পারে, হুম। আমি এগুলো জানি না। হ্যাঁ। বক্তব্য হলো যে মামা ইজ মামা, আপনি আরেকজনকে মামা রাখবেন, আচ্ছা মামা না। আচ্ছা। না, আমরা মামা আসলে হলে এরকম কি করে একটু ষড়যন্ত্র করতে আমরা পারে না, এটা কিন্তু ঠিক না। দেখেন, মামা হলেই কি ষড়যন্ত্র করতে পারে না, নিশ্চয়ই পারে। এটাও কিন্তু ঠিক হুম পারে না। হুম যিনি
আপনার ষড়যন্ত্রের পার্ট হয়ে যায়, তখন তিনি মামা না চাচা না ভাই এটা ইম্পর্টেন্ট না, তিনি ওই ষড়যন্ত্রকে পাকিয়ে তিনি ক্ষমতায় আসতে চায়, এগুলোই তো হয়। জি, এবং সেটি তো বাংলাদেশ না হয় তখন বুঝো, মানে আমার প্রশ্নটা এখানে যে ক্ষমতায় আসবেন, ক্ষমতা নেবেন, বা হয়েও ছিল তো তখন এমার্জেন্সি করে, সেনাশাসিত সরকার তো হয়েও ছিল, কিন্তু মানে নির্যাতনটা কেন করা হলো, এই মাত্রায় নির্যাতন, সেটি তো খুব, সেটির কারণ কি, সেটির কি কোনো কারণ ছিল? ওনারা জিজ্ঞেস করতেন যে মাসুদুল আহমেদকে যে আপনি কেন জনগণের উপরে এত নির্যাতন করলেন, হুম, তাহলে উনি ভালো উত্তর দিতে পারতেন। কারণ জি, আমিও যখন নির্যাতিত হয়েছিলাম, আমিও গ্রেফতার হয়েছিলাম। ছাত্রলীগের সেক্রেটারি রোটন আমার সাথে হুম, গ্রেফতার হয়েছিল। আমরা জেলখানায় সবাই একসাথে ছিলাম, নির্যাতনও ভোগ করেছিলাম হুম, সেনাবাহিনীর কাছে একসাথে। এগুলো আমাদের মনে এখনো আঘাত দেয় যে অন্যায়ভাবে আমাদেরকে, আমরা তখন ছাত্র নেতা ছোট ছিলাম, হুম, হুম, যে অন্যায়গুলো বললো আমরা এখনো সেই ব্যথা কিন্তু বহন করে। এই যে আমি আপনার সাথে এসির মধ্যে বসে কথা বলছি, আমার ঘরে এসি চলছে, আমি কিন্তু বেশিক্ষণ চালাতে পারবো না। কারণ ওই যে 111-এর যে আঘাত, শুধু আমার না, অনেক নেতার উপরে, আমি তো রোটনের নাম হুম, বললামই, হুম। এখনো এই আঘাতগুলো বয়ে বেড়ায়। সুতরাং এগুলো কখনো ভুলে যাবার নয়। তিনি কেন, তার নির্দেশে কেন এই আঘাতগুলো করা হলো, তিনি ভালো উত্তর দিতে পারেন জি, আমরা কি অন্যায় নিশ্চয়ই। করেছিলাম। আপনাদের কাছে এই প্রত্যাশা যে মানে এইরকম আঘাত যেন আপনাদের সময় অন্তত কেউ মানে না পোহায়, সেটি একটা বড় দাবির জায়গা থাকবেই। এই সময়ে এসে মাসুদউদ্দিন চৌধুরী কেন গ্রেপ্তার হলো? মানে এতদিন ধরে হলো না। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় গেল, আওয়ামী লীগের সময় তো গেলই। তারপর অন্তর্বর্তী সরকার গেল। এখন এসে কেন মাসুদউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হলো? আমি পত্রিকায় যারা দেখলাম যে তিনি কোনো একটা আদম ব্যবসার সাথে তো আগের আহ, কথা, বহু জড়িত, আগের কথা। মানব পাচার, মানব পাচারের সাথে জড়িত একটা মামলায়। এখন আপনাকে আরো অপেক্ষা করতে হবে যে আসল রহস্য কি, শুধু এই মানব পাচার না আরো কোনো কোনো কিছু আছে। তবে এটা আমি বলতে নির্দ্বিধায় বলতে পারি যে 111-এর ফলে তিনি দেশের যে সর্বনাশ করেছিল, দেশকে যে 17 বছরের বা 18 বছরের স্বৈরাচার উপহার দিয়ে গিয়েছিল, মাফিয়া উপহার দিয়ে গিয়েছিল, এই জন্য তার বিচার হওয়া উচিত। এবং হুম। আমার প্রিয় ছাত্র নেতাদেরকে যেভাবে অত্যাচার করেছিল, সব ছাত্র নেতাদেরকে কিভাবে অত্যাচার করেছিল, এটা মানুষের উপরে মানে আঘাত করেছিল। এরকম যে কারণটা হচ্ছে 111, মানে মানে অজুহাত যদি নাও বলি, কারণ যে কারণে গ্রেপ্তার হচ্ছেন এটি হচ্ছে 111, কিন্তু থিওরিটিক্যালি বা খাতা কলমে দেখানো হচ্ছে আদম পাচার। এটা আপনাকে আরো অপেক্ষা করতে হবে, আপনাকে আরো রিপোর্টগুলো যখন আমরা পূর্ণাঙ্গ পাবো। হুম, কারণ আমি তো সরকারের বা কোনো ডিপ স্টেটের লোক না, আমি আপনার মতোই একজন জনতাই ধরতে পারেন, যদিও আমি এমপি। কিন্তু আমি পত্রিকায় দেখেছি যে মানব পাচারের সাথে জড়িত ছিল এবং কিছু বিশৃঙ্খলার সাথে, মানে ইকোনমিক করাপশনের সাথে জড়িত ছিল। এখন আপনাকে আরো অপেক্ষা করতে হবে যে আসলে আরো কি কি বিষয়, তখন একটা পূর্ণাঙ্গ চিত্র আপনাকে দেওয়া যেতে পারে। জি। শেষ প্রশ্নে আসি একটু, যে জ্বালানির বিষয়টা, সেটি এখন খুব একটা হাইপ তুলছে বাংলাদেশে। কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি মন্ত্রী বলছেন যে যথেষ্ট তেল মজুদ আছে, জ্বালানি মজুদ আছে। সড়ক পরিবহন মন্ত্রী বলছেন কোথায় তেল নাই আমাকে জানান, আমি তেল দেবো আমি, এরকম কথা ভাইরাল হচ্ছে। কিন্তু আবার পাম্প থেকে জানানো হচ্ছে তেল নাই বা মানুষ তেল পাচ্ছেন না। এই অনাস্থার জায়গাটা কিভাবে দূর হবে, বা এটা আসলে কতদিন চলবে এরকম? দেখেন, আমি এখানে বলতে চাই, বাংলাদেশে কিন্তু কথা মানার রাজনীতি, এটা একটা বহুল প্রচলিত শব্দ। অনেকে অনেক কথা বলে। আবার বাংলাদেশের মানুষ যে হুজুকে, হুজ্জতে বাঙালি, একটা কথা আছে, ওই যে বিচারপতি হাবিবুর রহমানের একটা বই আছে, হেকমতে চীন হুজ্জুতে বাঙালি। মানে চীনারা হেকমত জ্ঞান দিয়ে কাজ করে, আর বাঙালি বাঙালি হলো হুজ্জত। আপনি দেখেন, যখন ইরান যুদ্ধ, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ বেঁধে গেল, প্রথমে 1 মাসের যুদ্ধ জুন মাসে একটা হলো, এরপরে এখন আবার যুদ্ধ হলো আজকে প্রায় 1 মাস, তাই না? হুম, এই যুদ্ধ শুরুর অজুহাত দিয়ে কিন্তু আপনি যে কোনো সরকারকে দেখবেন, এই বিএনপি সরকার, এই বর্তমান তারেক রহমানের নেতৃত্ব সরকার ব্যতীত অন্য যে কোনো সরকারকে দেখবেন, যুদ্ধের অজুহাত দিয়ে সাথে সাথে দাম বাড়িয়ে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখেছি, হুম, ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়তে না পড়তেই জিনিসপত্রের দাম বেড়ে গেল এবং বলা হলো যে ইউক্রেন যুদ্ধের প্রভাব। হুম, কিন্তু আপনি দেখেন যে আমরা এই ইরান যুদ্ধের ফলে তেলের দাম কিন্তু বৃদ্ধি করা হলো না, কারণ পূর্ব নির্ধারিত মূল্যে তেল কেনা ছিল। এবং সেই তেল আমাদের মজুদ ছিল, প্রায় 1 মাসের মতো তেল মজুদ রাখার সক্ষমতা আমাদের সরকারের রয়েছে, মানে যে কোনো সরকারের রয়েছে আমাদের এই দেশে। যে 3টা ডিপো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, এই ডিপোতে এই তেলগুলো মজুদ করা। অনেকে বলে 45 দিন, অনেকে বলে 1 মাস, আমার মনে হয় 1 মাসের বেশি মজুদ করা যায় না। সেই তেলটা আমাদের রয়েছে। এখন যেহেতু একটা হুজুগ তুলেছে যে তেলের স্কারসিটি হবে, তেলের ক্রাইসিস হবে, তেলের দাম বাড়বে, এতে মানুষ
আপনার হুমড়ি খেয়ে পড়লো আপনার এই বিভিন্ন তেল ডিপো আবার পাম্পগুলোতে, তাই না? তখন আমরা এখানে রেশনিং ব্যবস্থা করলাম একটা, এবং একটা পার্সিমনি, একটা মিতব্যয়িতার একটা চেষ্টা করা হলো। এখন যেটা বলা হচ্ছে যে মন্ত্রী মহোদয় বলছেন তেল আছে, আমাদের যে 1 মাসের রিজার্ভের হয়তো আপনার 10-12 দিনের তেল খরচ হয়েছে, তাই না? আরো তো তেল রয়েছে, এখন সেই তেলগুলো ডিপোর থেকে পাম্পে যাবে। আমি আমার ব্যক্তিগত গবেষণা থেকে বলছি, সরকারের বক্তব্য আমি বলছি না। আমি দেখলাম যে ঈদের 2-3 দিন ব্যাংকগুলো বন্ধ। সুতরাং ডিপোর লোকগুলো যে পে অর্ডারটা আপনার পাম্পগুলো যে পে অর্ডারটা দেয় ব্যাংকের মাধ্যমে, যে পেমেন্টটা, এই পেমেন্টটা না করতে পারার ফলে এই ডিপোগুলো আপনার তেলগুলো পাম্পে দিতে পারেনি। তো এখানে উচিত ছিল যে এইটা ফোরকাস্টিং করে, আমাদের মন্ত্রী মহোদয়ের ফোরকাস্টিং করে অন্তত এই পেমেন্টের সিস্টেমটা সচল রাখলে পাম্পে তেলগুলো চলে আসতো। আমাদের হুম তেলের এই হতে যে মজুদটা রয়েছে, কিন্তু এরপরে এখন যে ক্রাইসিসটা হবে, যে আপনি এই তেল শেষ হয়ে গেলে নতুন তেল কিনতে হবে, তখন তো তেলের দাম তো বিশ্বব্যাপী বেড়েছে, তখন সরকারকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আমরা মানুষকে ভোগান্তি থেকে বাঁচানোর জন্য দেখেন, আমরা গতকালকেই মনে হয় প্রায় 30 কোটি না তার বেশি ডলার দিয়ে আমরা স্পট পারচেজিং করলাম এলএনজি। আপনি দেখেছেন যে আপনার এলএনজি ইংল্যান্ডের একটা কোম্পানির কাছ থেকে। কিন্তু আপনি এইভাবে স্পট পারচেজিং করে বা 1 মাসে বেশি তেল মজুত করতে পারেন না, আর মজুত করতে পারলেও তেলের দাম তো এখন বাড়বে। হুম সুতরাং সরকারকে এখন উচিত হবে যেটা, সেটা হলো যে আমাদের নতুন জ্বালানির সন্ধান করতে হবে। এই ক্রাইসিসটা অনেকদিন চলবে আমার ধারণা। হুম আমি, আমার ভুল হতে পারে, অল্প দিনে শেষ হলে তো আমরা বাঁচলাম, শুধু আমরা না, পৃথিবীর অনেক মানুষই বেঁচে গেল, কারণ ওয়াশিংটন, তেল আবিব আর আপনার এই যে তেহরানের যুদ্ধের প্রতিধ্বনি বাংলাদেশ কেন সব দেশের উপরেই পড়ছে। নিশ্চয়ই। সুতরাং আমাদেরকে এখন নিশ্চয়ই বিকল্প জ্বালানির দিকে যেতে হবে, রিনিউয়েবল এনার্জি, হুম ওয়েস্টের থেকে এনার্জি হয়, আপনার সূর্যালোক থেকে এনার্জি, এইটিকে জানাতে হবে। এবং সরকার দেখবেন যে এই আহ, বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে 7 সদস্যের একটা কমিটিও গঠন করেছে আপনার এই বিশ্ব পরিস্থিতিতে এই তেল সরবরাহ মোকাবিলা করবার জন্য। কারণ আপনি জানেন যে এই জ্বালানি হলো সভ্যতার চাবিকাঠি। জি এই জ্বালানি সংকট হলে সবকিছুর দাম বেড়ে যাবে, পরিবহন ব্যয় থেকে সবকিছু, বিদ্যুৎ, অনেক সমস্যা হবে। এই চ্যালেঞ্জটা সরকারকে খুব স্মার্টলি ফেস করতে হবে। এই জন্য আমি দেখেছি যে সরকার যে একটা কমিটি করেছে এই বিশ্ব পরিস্থিতি মোকাবেলাটা করা যায় কিভাবে। হুম তারপরে পার্সিমনির কথা একটা বলেছে, যে মিতব্যয়িতার কথা বলেছে, তারপরে রেশনিং ব্যবস্থার কথা বলেছে, এবং সরকারের যে তেল মজুদ, এই মজুদটা যে আছে কিন্তু পাম্পে আসতে পারেনি, হুম এইটা একটা ফল্ট, এই ফলটাও সরকারকে অ্যাড্রেস করতে হবে। সুতরাং এই চ্যালেঞ্জটাকে সরকারকে স্মার্টলি মোকাবেলা জি, করতে হবে। নিশ্চয়ই। কতটা স্মার্টলি মোকাবেলা করে সেটি দেখার সময় এখন। কারণ মন্ত্রীদের কথা ইতোমধ্যেই জনগণের মধ্যে, অন্ততপক্ষে গণমাধ্যমে যাদের কথাগুলো শুনতে পাচ্ছি, তাদের অনাস্থার জায়গা, যে সরকার তো বলছে তেল আছে, পাচ্ছি না কেন? এই প্রশ্নের উত্তর আর একটা বিপদে আছে, এইটা এইটা মন্ত্রী মহোদয় যদি বলতেন। আমি তো বললাম বাংলাদেশের কথামালা রাজনীতির একটা হুম ধরন আছে, এই কথামালা রাজনীতি আর পত্রিকাগুলো নিউজও তাই করেছে, স্বাভাবিকভাবে নিউজ করবে। কিন্তু যদি বলতে ডিপোতে তেল আছে, তাও কতদিনের তেল আছে? 20 থেকে 25 দিন, এর বেশি তেল থাকার, 1 মাসের তেল মজুদ থাকে, সেখানে যুদ্ধ তো 1 মাস হয়েই গেল। আর এই, সুতরাং এখন আর কতটুকু ডিপোতে তেল মজুদ আছে সেটা পাম্পে পর্যন্ত আনার যে প্রক্রিয়া, সেটাকে আরো সহজীকরণ করতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল। কথামালার রাজনীতি থেকে আসলে সত্য বা মানে তথ্য নির্ভর কথাবার্তা যদি জানতে পারতাম, আস্থার জায়গা যদি তৈরি করা যেত। আমাদের যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, হুম, তারা কিন্তু আপনার পরিশ্রমী, 24x7 আমাদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ কাজ করে যাচ্ছে। কাজের ভুল হবে। এবং নিশ্চয়ই। আমি এই জন্য বলছি যে বিএনপি একটা পেন্সিল মানসিকতার মন, তার পিছনে ইরেজার আছে, ভুল হলে শুদ্ধে নেই। বিএনপি কলম মানসিকতার মন না, যে একরোখা হয়ে কোনো সিদ্ধান্ত নেবে। সুতরাং আমাদের ভুলগুলো যদি এইভাবে ধরিয়ে দেন, তাহলে অবশ্যই বিএনপি সরকার সেই ভুলগুলো শুদ্ধে নেবে। এভাবেই গণতন্ত্র সচল হবে। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। ভুল ধরিয়ে দেওয়ার সেই জায়গাটাও যেন মুক্ত থাকে, অবারিত থাকে, সেই জায়গাটাই মানে অতীতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। ফলে এই এই একটা আমাদের বিষয়। প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকে কার্টুন করেছে, অনেকে কথা বলেছে, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একটু সাধুবাদ জানিয়েছে, কারণ তিনি গণমাধ্যমের এই বক্তব্যগুলোকে তিনি বেশি বেশি করে চায় যাতে ভুলগুলো শুধরে নিতে পারে। তিনি কখনো গণমাধ্যম বিরোধী কোনো কথা বা কাজ করেন না। তার বিরুদ্ধে যে আপনার কার্টুনগুলো আঁকা হয়েছে, তাকে নিয়ে, তার বিরুদ্ধে না, হুম সেই কার্টুনগুলো
প্রশংসা করেছে। হুম। সুতরাং এটাকেও আপনাকে মূল্যায়নে আনতে হবে যে আপনারা যত কথা বলবেন ততই আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য সহায়ক হবে। অনেক ধন্যবাদ।